এই যে জাহিদুর রহমান থেকে ফেরত দেওয়া হলো ভারত থেকে, এবং ভারতের যে সীমান্তে, ভারত এবং বাংলাদেশের সীমান্তে অনেকদিন থেকে ফুসিং চলছে। আমরা বিভিন্নভাবে আমরা আলোচনা করছি আমাদের টক শোতে, কিন্তু বিএনপি থেকে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য? ভারত সরকারের সাথে আমরা যদিও প্রতিমন্ত্রীকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে শুনেছি যে ভারতের সাথে যোগাযোগ করা হচ্ছে এই ব্যাপারে আইনগতভাবে পাঠানোর জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন এই ঘটনা চলছে, এবং সাথে যে ঘটনাটা, অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে, সেই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এটা কি রাজনৈতিক, নাকি আসলেও পাসপোর্ট জটিলতার কারণে ওনাকে ফেরত দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুইজন সহ আলোচক। শুভেচ্ছা, অভিনন্দন আপনারা যারা শুনছেন। আসসালামু আলাইকুম। আজকের এই বিষয়টা বলা যেতে পারে যে পত্র পত্রিকা সহ সমস্ত মিডিয়ায় বিশেষটা কভারেজ দিয়েছে। এখানে একটা বিষয় যেটা কোট আনকোট, যে বাংলাদেশ এবং ভারত দুইটি আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও এখানে বন্ধুত্বের পরিমাণ কতটুকু এবং আগ্রাসী মনোভাব কতটুকু, সীমান্তে যে সমস্যা পরিলক্ষিত হচ্ছে, এটা কিন্তু আজকে নতুন নয়। এটা মাঝে মধ্যেই বিভিন্ন রকম ভাবে আমরা কথা শুনি, কখনো ফেলানি ঝুলে থাকে, মানে ইত্যাদি অনেক কিছুই হয়ে থাকে। জাহিদুর রহমান সাহেবের যে বিষয়টা, এই বিষয়টা মানে বিষয়টা দুঃখজনক, কিন্তু জাহিদুর রহমান সাহেব কিন্তু অত্যন্ত মানে দৃঢ়তার সাথে, এবং তিনি বাংলাদেশের সুনাম রক্ষা করে তিনি কিন্তু পরবর্তী সময়ে যখন তাকে ইমিগ্রেশন ক্রস করতে বলা হয়েছিল, উনি কিন্তু তা করেন নাই, উনি সরাসরি চলে এসেছেন। বিষয়টা আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি যেটা দুর্ভাগ্যজনক। একটি স্বাধীন রাষ্ট্রের মানুষ বা একদিন স্বাধীন রাষ্ট্রের একজন প্রতিনিধি একটি দেশে যাবে, তাকে রাষ্ট্রীয়ভাবেই সম্মান দিয়ে, প্রটোকল দিয়ে তার রিসিভ করার কথা। কিন্তু আমরা যেটা দেখলাম, আমরা অতীতেও দেখেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সামান্য একজন কর্মকর্তাকে দিয়েও রিসিভ করিয়েছে, যেটা গত 17 বছরে 2-1 বার আমরা লক্ষ্য করেছি শেষের দিকে। তো এই যে বৈষম্য বা তাদের যে একটা আগ্রাসী চিন্তা ভাবনা, তারা এখন মনে করতেছে যে হয়তোবা তাদের চেতে, অন্য রাষ্ট্রের চেতে বাংলাদেশের বন্ধুত্বের হাত সম্প্রসারিত হচ্ছে, বা তারা মনে করতেছে যে বাংলাদেশ বোধহয় এখন তাদের সেই আগের মতো প্রায়োরিটি দিবে না। নানান কারণে তারা এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। তা আমরা যেটা মনে করি যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র না হলেও অন্তত পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের সাথে আমাদের যে সৌজন্যতা থাকা দরকার, অতীতেও সেটা দেয় নাই, বর্তমানে সেটা আদায় করবার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা মনে করি যে অল্প দিনের মধ্যে সেটা বুঝতে পারবো। আমরা ইতিমধ্যে দেখেছি পানির হিস্সা নিয়ে তারা কিরকম করেছে। তারপরে আমাদের প্রাইম মিনিস্টার, ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু একসময় বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কি দিয়েছে জাতির সামনে কিন্তু সেটা প্রকাশ করে নাই, বা এই দেশের মানুষ সেভাবে জানতেও চায় নাই। এখন বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশা কি? প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে যখন একটু অমিল হয়ে যায় বা গরমিল হয়ে যায়, তখন কিন্তু একটু টানাপোড়েনে পড়তেই হয়। আমরা মনে করি যে এই অবস্থাটা আমাদের আরো কিছুদিন অবজার্ভ করতে হবে, এবং আমরা এটা বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রক্ত এবং আদর্শের সন্তান জনাব তারেক রহমান, তিনি জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়া যেরকম দৃঢ়তা নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন, আমরা মনে করি তারেক রহমান সাহেব আরো বেশি দৃঢ়তা নিয়ে তিনি সেই এদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হিসাবে। এই যে জাহিদুর রহমান সাহেব ভালো আচরণ করতেছে না এই সরকারের সাথে, মানে এই সরকারের সাথে মানে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে, তাদের অতীতের চরিত্রটা বদলায় নাই, যেটা আমরা মনে করি যে বদলানো দরকার ছিল, বদলায় নাই। তবে আমি আশা করি, ওই রকম আশা করি না যে তারা ভালো আচরণ করে, তবে আশা করি যে তারা ভালো আচরণ করবে বাংলাদেশের সাথে। কারণ কি, স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রের সাথে এরকম বৈষম্য
এই সরকার আমার মনে হয় না যে মেনে নিবে, তারেক রহমান সাহেবের সরকার আমার মনে হয় না যে মেনে নিবে। তো এই জন্য আমাদেরকে একটু একটু সময় দেখতে হবে বলে আমি মনে করি আর কি। হুম। অনেক ধন্যবাদ। শুনবো আপনাকে আবারও। ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান, জি, থ্যাংক এই ইউ। বিষয়ে আপনি কি মনে করেন? এবং সাথে আপনার সাথে যুক্ত করতে চাই যে বেনজির আহমেদ যে গ্রেপ্তার হলেন, অনেকে বলছে যে উনি গ্রেপ্তার হননি। আ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু সংসদে বলেছেন। তো সংসদে উনি কিন্তু কনফার্ম না হয়ে সংসদে বলেননি। যারা প্রোপাগান্ডা করছে তারা কেন করছে? অনেক ধন্যবাদ আপা আমাকে যুক্ত করার জন্য, এবং আজকের যে সব আলোচক আছেন ইব্রাহিম ভাই এবং জিয়া ভাই, আপনাকে সালাম এবং দর্শক শ্রোতা সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমি কয়েকটা ডকুমেন্ট দিয়ে আমি আপনার সাথে কথা বলবো। প্রথমে বলি বেনজির সাহেব কে। বেনজির সাহেব 1963 অক্টোবর 1 উনি জন্মগ্রহণ করেন গোপালগঞ্জে, এবং সেই বেনজির সাহেব 1988 প্রথম পুলিশে জয়েন করেন, এবং উনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এএসপি হিসাবে, এবং 2010 সালে অ্যাপয়েন্টেড হন ডিএমপি রাইট আফটার আওয়ামী লীগ, সেই ফ্যাসিস্ট সরকার যে বললেন না ইব্রাহিম ভাই, তখন ফ্যাসিস্ট সরকারের মাত্র বছর খানেকের ভিতর। কারণ যেহেতু গোপালগঞ্জের, সেহেতু অবশ্যই একটা ভালো একটা পজিশন পাওয়া দরকার একজন পুলিশ অফিসার হিসাবে, এবং তারপর থেকে তার যে দাম্ভিক্য এবং তার সেটা আমরা দেখতে পেলাম যখনই খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক, তারপর আপনার হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সে অপারেশন, এবং এই অপারেশন এবং সবকিছুর পরে যে সাকসেস উনি দেখালেন সেই হাসিনা সরকারকে, তার উপহার স্বরূপ উনি একের পর এক বিভিন্নভাবে উনি ইয়ে পান, পুরস্কৃত হন, এবং একের পর এক পজিশন পান। তারপরে রেবে আসেন, রেবে এসে আপনার যে সকল কর্মকাণ্ড, সেই গুম খুন, তারপরে একের পর এক ইয়ের সীমা ছাড়িয়ে তারপর শুরু হয় ওনার ক্রাইম, যে সম্পদ গড়া, এবং এইগুলা সবকিছুই নোটেড। আমি আপনাকে একটা ইয়ে দেখাতে চাচ্ছি, আমি একটা ডকুমেন্ট। আপনি তো বললেন একটু আগে যে বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে এটা সঠিক নয়, কিন্তু আমি এটা যে একটা সঠিক তার একটা ডকুমেন্ট আমি আপনাকে শেয়ার করতে চাই। তার কপিটা দেখতে পাচ্ছেন? হুম। এই হলো আপনার ইয়ের ইউনাইটেড আরব আমিরাত, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, ডাইরেক্টর অফ জেনারেল ফর ভালো হয়, বোঝা যায় না। ক্রিমিনাল প্রাইস দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে 12ই জুন, 12ই জুন উনি গ্রেফতার হয়েছে। হ্যাঁ, 12ই জুন ডেট, 12ই জুন। আওয়ার রেফারেন্স নাম্বার এত, দিস ইজ দ্য নাম্বার, এবং বাংলাদেশের রেফারেন্স নাম্বার হলো যে কেসটা সাবমিট হয়েছিল সেই কেসের এই নাম্বারটা। সাবজেক্ট বেনজির আহমেদ, রেড নোটিশ নাম্বার A5174-4/2025, এবং এটা আপনার আবুধাবি থেকে ওনাকে এনসিবি একটা ইয়ে মনে হয়। হ্যাঁ, এনসিবি আবুধাবি। তো এখান থেকে আমরা বলতে পারি যে ইট ইজ ট্রু, এবং এই হলো পুরা নোটিশটা। নোটিশের একটা কপি আপনাকে দেখালাম, আর আরেকটা কপি আমি শেয়ার করতে চাচ্ছি আপনার সাথে। সেটা হলো যে ওনাকে কিভাবে দেখা যাচ্ছে, আপনি আরেকটা কপি আমি শেয়ার করতে চাই, এটাও আপনার শেয়ার করা উচিত আমি মনে করি। দেখতে পাচ্ছেন? না, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হলো আমেরিকার স্যাংশন প্রাপ্ত। আমি পরবর্তীতে আমি আসবো কিভাবে কি হলো। বেনজির আহমেদ, অফিস অফ ফরেন
অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল অফ্যাক্ট স্যাংশন লিস্টে এই যে বেনজির আহমেদ, ওনার ডেট অফ বার্থ October 1st, 1963, গোপালগঞ্জ, বাংলাদেশ। বেনজির আহমেদ, ওনার পাসপোর্ট নাম্বার B00020955, ন্যাশনাল আইডি 5051953882, এবং এটা র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। যখন উনি র্যাবে ছিলেন, তার যে গুম খুন এবং তার বিভিন্ন অপারেশন, সেই অপারেশনের আপনার হিউম্যান রাইটস এই কেসে ওনাকে স্যাংশন দেয়া হয়, এবং উনি স্যাংশন প্রাপ্ত তখন থেকেই। তো আমি শুধু এইটুকু বলবো যে দেখেন, দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াচিং। বাংলাদেশে যা কিছু হয়, না, উনাকে তো হাসিনার আমলে থাকতেই তো উনি পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, হাসিনার না আমলে না 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 আগে জি, পরে না, না, হাসিনার আমলে উনি পালিয়ে হাসিনার আমলেই উনি বাংলাদেশ লিভ করেন May 4th, 2024, ফ্যামিলি সহ। এবং উনি May 4th-এ রিটায়ার করেন উনি 2022-এ। এবং যখনই র্যাবের উপর চাপ সৃষ্টি হয়, র্যাবের স্যাংশন দেওয়া হয় পুরো র্যাব ডিপার্টমেন্টকে, এবং শুধু র্যাব না, র্যাবের বেশ কিছু কর্মকর্তা, এবং এটার নারায়ণগঞ্জের 7 হত্যাকার মামলার 7 মার্ডারের উপরও আমেরিকার একটা ভালো একটা ইয়ে ছিল, ইনভেস্টিগেশন ছিল, এবং সবকিছু মিলে ওনাকে বিভিন্নভাবে যখন আমেরিকা চাপ দিতে থাকে, তখন হাসিনা সরকার একটা বিব্রতকর অবস্থায় পড়েন, এবং এর পরিপ্রেক্ষিতে হাসিনার আমলেই কোর্ট অর্ডার হয়। জুনে কোর্ট অর্ডার হয়, ওনার ফ্রিজ করে দেওয়া হয় ওনার প্রপার্টিজ গুলা, এবং জুন 2024, এবং October 2024 আপনার ওনার পাসপোর্ট ফ্রড কেস জালিয়াতি ধরা পড়ে। আফটার 5th August পরে পাসপোর্ট উনি বিভিন্ন তথ্য গোপন রেখে এবং বিভিন্নভাবে উনি বিভিন্ন পাসপোর্ট তৈরি করেন। এই কেসে ধরা পড়ে October 2024-এ। February 25th ইন্টারপোলে নোটিস করা হয় ওনাকে, February 25th-এ 2025-এ, এবং 26th March কোর্ট অর্ডার, 26th এই বছরই মার্চে একটা ওয়ারেন্ট ইস্যু করা হয়, যে নাম্বারটা আমি একটু আগে দেখালাম আপনাকে, যে আবুধাবি পুলিশ যেটা ইয়ে করেছে, আপনার স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের উপর, এবং আবুধাবির কেস নাম্বারটা, এবং June 12th উনি ধরা পড়েন। দেখেন ওনার যে সকল ক্রাইম, সেই ক্রাইমের যে একজন সরকারি কর্মকর্তা হিসাবে ওনার যে ব্যাংকের লিস্ট এবং জমি জমা, এগুলা ক্রাইম শুধু হিউম্যান রাইটস ভায়োলেশন না, ওনার নিজের একজন সরকারি কর্মকর্তা হিসাবে যতটুকু সম্ভব আপনার একজন মানুষের শত শত হাজার হাজার বিঘা জমি, কোনো ঢাকায় অ্যাপার্টমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, 30-33টা ব্যাংক অ্যাকাউন্ট, বিও অ্যাকাউন্ট, তারপর আপনার ওনার কন্যার নামে, ওনার স্ত্রীর নামে, এগুলা আপনার সীমাহীন। শুধু তাই নয়, আমি ওনার অফিসে, যখন উনি র্যাবের ডিজি ছিলেন, আমি ওনার অফিসে গিয়েছিলাম উত্তরাতে। সুনামগঞ্জে র্যাব যখন আমার জমি অধিগ্রহণ করে, তখন সেই জমিটা আমার ছিল একটা ডেভেলপার, আমি ডেভেলপ করে ওই জায়গাটা প্লট করে বিক্রি করার সময় আমার উপর চাপ দেওয়া হয় এটাকে র্যাব নিয়ে নিতে হবে, এবং আমাকে বিভিন্নভাবে থ্রেট করা হয়, এবং র্যাব নিয়ে যায়। এখনো সেই জমিতে র্যাবের একটা আছে, বিল্ডিং করেছে ওরা, আমাকে এখনো সেই পেমেন্ট দেওয়া হয়নি, এবং আমার যে জমিটা ভ্যালুয়েশন, সেই জমির ভ্যালুয়েশন না, শ্রেণী আমাকে বিভিন্নভাবে চাপ দিয়ে, যে র্যাবের হাতে কোনো টাকা নেই, আপনার জমি এত টাকা দিতে পারবে না র্যাব, অতএব আপনার জমি ওই ফসলি জমি হিসাবে দেখিয়ে আমাকে
ইয়ে করা হয়েছে সিন্স 2017। তো এইভাবে বিভিন্নভাবে আমি যখন ওনার অফিসে যাই তখন উনি আমার ফাইলটা ছিঁড়ে দূরে ফেলে দেন। তো এই যে শুধু এটা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ওনার জমি জমা এবং ব্যক্তিগত এবং ওনার স্ত্রী এবং কন্যার নামে উনি করিয়েছেন। বারবার উনি বলেছেন না যে আমরা সেই যখন উনি র্যাবে ছিলেন এবং আইজিপি ছিলেন, তখন উনি বলেছেন যে যারা বিভিন্নভাবে জামাত এবং বিএনপি করেন তাদেরকে ২০ ফুট মাটির নিচ থেকে তুলে নিয়ে আসা হবে। আমরা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন যে ভিডিওগুলা। আজকে ওনাকে আবুধাবির ২০ ফুট নিচ থেকে ধরা হলো। এটাই বাস্তবতা। অনেক ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউর হাসান আপনার কাছে শুনতে চাই যে আমরা জাহিদুর রহমানের কথাই শুনতে চাই। একজন মন্ত্রী বা উপদেষ্টা হিসেবে আমরা আশা করি যে অন্য একটি দেশে গেলে ওনাকে অভ্যর্থনা দেওয়া হবে বা ওনাকে সেভাবে গ্রহণ করা হবে। কিন্তু সেই জায়গায় আমরা যেটা পেলাম সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে দুটো দেশে তাহলে কূটনৈতিক সম্পর্ক কতটা খারাপ হলে এরকম করতে পারে। আর তারা যে ইস্যুটা দেখিয়েছে সেই ইস্যুটাও বা কতটা যৌক্তিক। আর রেড পাসপোর্টের বিষয়টা। আর হচ্ছে যে সীমান্তে আমরা দেখি কোনো উন্নতিই নেই। আমাদের যে দীনেশ ত্রিবেদী এত সুন্দর করে কথা শোনালেন, তার কোনো লক্ষণ কিন্তু আমরা সীমান্তে লক্ষ্য করছি না। প্রথম কথা হচ্ছে যে আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনাদের সবাইকে আপনার দর্শক শ্রোতাদের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে বক্তব্য শুরু করছি। জাহিদুর রহমানের যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মিস্টার জাহিদুর রহমান উনি হলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। উনি একজন প্রতিমন্ত্রী মর্যাদার পদবী মানুষ এবং বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী মর্যাদার সফরকারী যখন বাংলাদেশ থেকে যায় উনি কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার কথা অ্যাটলিস্ট আমাদের দূতাবাস থেকে। আমার প্রশ্নটা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস থেকে একজন উপদেষ্টা ঢাকা থেকে যখন যাচ্ছে কিভাবে বাংলাদেশের দূতাবাস এরকম অবজ্ঞা করে? বাংলাদেশের দূতাবাসের দায়িত্ব কাদের প্রতি? বাংলাদেশের থেকে যারা বাংলাদেশ সরকারের যারা উচ্চ পদের প্রতিনিধি তাদের প্রতি কি তাদের কোনো দায়িত্ব নেই? ভারতের কথা আমি বাদ দিলাম, এটা পরে আসি। আমি প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে? উনি তো একটা নোট ভার্বাল দিয়েছে যে উনি যাচ্ছেন এখান থেকে, একটা রাষ্ট্রীয় কাজে হোক আর প্রাইভেট কাজে হোক, যে কোনো এই ধরনের পদমর্যাদার একজন ব্যক্তি যখন ওখানে যায় তখন সেই দেশের রাষ্ট্রদূতের দূতাবাসের দায়িত্ব তাকে প্রটোকলটা দেওয়া। এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় উনি তো আর সকালবেলা ঘুম থেকে উঠে টিকিট নিয়ে রওনা দেন নাই, এটা তো একটা পরিকল্পিত ভ্রমণ। তার এখানে ব্যর্থতা কার? আমি ভারতের থেকে সবচেয়ে প্রথমে দায়ী করব। আমি কথাটা শেষ করি, আমি আসতেছি সব পরে। তো এইটার প্রথম ব্যর্থতা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে ভারত আমাদের সাথে একটা প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদের, এটা তাকে অপমান করা না, এটা প্রধানমন্ত্রীকে অপমান করার সমান। এটার কারণটা হচ্ছে আমরা এই 12ই ফেব্রুয়ারি থেকে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিটা ক্ষেত্রে একটা নতজানু মনোভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ সঠিকভাবে কখনোই ভারতকে তার প্রতিবাদ জানায়, মানুষের যে রিয়াকশন এই ভাষা সরকার কখনো জানায় নাই। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। এই কারণেই হচ্ছে বাংলাদেশ এখন এই ধরনের ট্রিটমেন্ট। এবং তারপরে একটা দেখেন, এই যে আপনি যে বললেন নতুন রাষ্ট্রদূত আসলো, উনি কি সুখের বাণী শুনালেন? উনি তো একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা উক্তি করেছেন। উনি দুই দেশকে এক করে ফেলতে চান, উনি বাংলাদেশের স্বাধীনতাকে শেষ করে দিতে চান, উনি বাংলাদেশকে গ্রাস করতে চান, উনি পরোক্ষভাবে তাই বলেছেন। এত বড় উদ্ধত মন্তব্য করার পরও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সঠিকভাবে এর প্রতিবাদ করে নাই। তাহলে আমাদের মর্যাদাটা থাকে কোথায়? আপনি যদি আপনার মর্যাদা না রাখতে জানেন, ভারত আপনাকে কোনোদিনও মর্যাদা দিবে না। আপনি 54 বছর ধরে ভারত কি কাজ করেছে আমি আপনাকে লিস্ট ধরে বলে দিতে পারি। বাংলাদেশকে ভারত কখনোই রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয় না। তাদের প্রত্যেকটা আচরণে তারা আমাদেরকে চাকর মনে করে, যে আমরা তাদেরকে শুধু সেবা দিব, তাদের পায়ে পুজো দিব,
তাদেরকে দেবতার মতো ভক্তি করতে থাকবো? সরি, উই ক্যানট ডু দ্যাট। বাংলাদেশ না শুধু, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র যে, তার মর্যাদাটা যেমন বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার মর্যাদা ঠিক একই। তারা জাতিসংঘে যখন ভোট দেয় তখন ওই একটা ভোটই যুক্তরাষ্ট্র দিতে পারে, ওই সেই ক্ষুদ্রতম দেশও একটা ভোটই দিতে পারে। ওই বড় পাওয়ার আছে বলে সে 10টা ভোট দিতে পারে না। তার ভেটো পাওয়ার ক্ষমতা, দ্যাট ইজ এ ডিফারেন্ট এরিয়া। সাধারণ পরিষদে সবার মর্যাদা এক। সুতরাং ভারত যদি মনে করে যে বাংলাদেশ একটা চাকর বাকরের দেশ, আমরা তাদেরকে সেভাবেই ট্রিট করব, তাহলে ভারতকে সেই সমুচিত জবাবটা আমাদের দেওয়া উচিত। প্রশ্ন আসতে পারে, আমরা কি সাস্টেন করতে পারবো? কেন আমরা পারবো না? কেন? পৃথিবীতে যদি ইরান যদি এরকম দুইটা পরাশক্তির সাথে যদি সে তার শীত দ্বারা উঁচু করে শক্ত করে দাঁড়াতে পারে, তাহলে আমরা পারবো না কেন? আমাদের প্রবলেম হলো আমাদের জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না। আমরা জাতি হিসেবে যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে আমাদের মান মর্যাদা ঠিক থাকতো। আপনি কিভাবে একজন রাষ্ট্রদূতকে অ্যালাউ করেন যে দেশে, সে নেক্সট পয়েন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেখানে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলাদেশ দূতাবাস থেকে কোনো প্রোটোকল পায় না। আর এখানে এই দীনেশ ত্রিবেদী যখন আসে বর্ডারে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি চিফ প্রোটোকল পাঠিয়ে দেন তাকে রিসিভ করার জন্য। দিস ইজ এগেইনস্ট এভরি নর্মস। এটা কার পা চাটতেছেন ভাই আপনি? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কার পা চাটতেছে? এই ত্রিবেদীর পা। কেন? কি মধু আছে সেখানে? এই ত্রিবেদী কি তারেক রহমান সাহেবকে টিকায় রাখবে? তারেক রহমান সাহেবকে ভোট দিছে এই দেশের 12 কোটি জনতার মধ্যে 51% লোক ভোট দিয়েছে তাকে। বিএনপি কে ক্ষমতায় এনেছে এই দেশের মানুষ। তারেক রহমানকে টিকাইলেও এই দেশের মানুষই টিকাইবে। যদি ফেলতে হয় হাসিনার মতো, তাহলে এই দেশের মানুষই করবে। এবং তারেক রহমানের প্রত্যেকটা স্টাফকে অসম্মান করা মানে বাংলাদেশের জনগণকে অসম্মান করা। এবং এর তীব্র নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা উচিত। এবং আমি বলবো, জনাব জাহিদ উনি একটা ভালো কাজ করেছেন। হি হ্যাজ কেপ্ট হিজ সেলফ রেসপেক্ট। তার আত্মসম্মানের কারণে উনি ফেরত এসেছেন। দ্যাট ইজ দি রাইট অ্যান্সার ফর হিম। আর ভারত যতই অজুহাত দিক না কেন, তারা সমস্ত দুষ্কৃতিকারীদের সে এক্সট্রা ফোন দিয়ে, পাসপোর্ট দিয়ে 1 লাখ লাখ লোককে, আওয়ামী লীগের লোককে, চোর ডাকাতদেরকে তারা আশ্রয় দিতে পারে। আর একজন বোনাফাইড প্রধানমন্ত্রী, একজন উপদেষ্টাকে তারা সম্মান দিতে পারে না। সে কি ভিসা ছাড়া গেছে? রেড পাসপোর্ট নিলেও তো, তাহলে তো ভারতীয় দূতাবাস তো জানে যে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা যাচ্ছে। আপনি কি মনে করেন এটা ডেলিবারেট অ্যাটেম্প্ট জাহিদ সাহেবকে অপমান করা এবং প্রধানমন্ত্রীকে অপমান করা এবং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেওয়া দ্যাট উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ? এবং আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম। প্রধানমন্ত্রীর চুপ যতদিন থাকবে, অ্যাকচুয়ালি ততদিন তারা ঘাড়ে চড়ে বসবে। এই যে এখন তো ত্রিবেদী সাহেব এসে বলছে 2 দেশকে উনি একত্র করতে চায়। এরপরে দেখেন কি বলে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সে বলছে সে নাকি কাজ করবে 2 দেশকে এক করার জন্য। বাংলাদেশের জনগণ এটা কিভাবে সহ্য করে? বাংলাদেশের সরকার কিভাবে সহ্য করে? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা এতদিন 71 করে মুখে ফেনা তুলে ফেলছে, তারা কিভাবে সহ্য করে? এটাই আমার প্রশ্ন। এখন সীমান্তের যে পয়েন্টগুলি আসছে, এই সীমান্তের যে এতদিন থেকে কাজ করছে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশকে সম্মানকে ভুলুণ্ঠিত করার একটা প্রয়াস। ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে পুশ করছে। ভাই, ইট ইজ নট আওয়ার পিপল। আমাদের কনসার্ন হওয়ার কিছু নাই। বাট এই ধরনের লোককে এটাকে ইন্টারন্যাশনালাইজ করা উচিত, এটাকে ডকুমেন্টারি করা উচিত। যেখানে যারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের যাওয়া উচিত, যে দেখা উচিত যে ভারত এই সমস্ত মানুষের সাথে কি আচরণ করছে। এবং এটাকে সাধারণ দিবসে এই পয়েন্টটা তোলা উচিত এবং একটা ডকুমেন্টারি দেখানো উচিত। তাহলেই একমাত্র ইন্ডিয়ার টনক নড়বে। ইন্ডিয়া ইজ নাও কনসিডার্ড ইজ ওয়ান অফ দি মোস্ট কি বলে আপনার ইলিবারাল কান্ট্রি। এই দেশের গণতন্ত্র বলে কিছু নাই। আপনি জিজ্ঞেস করে দেখেন ইন্ডিয়াতে, আপনি কয়েকদিন ধরে যদি আপনি ওই যে ককরোচ জনতা পার্টির যদি আপনি ওয়েবসাইট ফলো করেন আর ইন্ডিয়ার যদি হ্যাপেনিং ফলো করেন এবং তাদের যদি কনসার্ন ফলো, প্রত্যেকটা অপোজিশন পার্টির মেম্বার, লিডার, তারা স্কেয়ার্ড। তাদেরকে এই ইডি আর সিবিআই দিয়ে আপনার তাদেরকে কবজা করে হয় তাদের পার্টিতে জয়েন করেছে, না হলে তাদেরকে জেলে ভরতেছে। এটা একটা রিপ্রেসিভ কান্ট্রি, একটা সাংঘাতিক ভাবে একটা রিপ্রেসিভ কান্ট্রি এবং অথরিটেরিয়ান কান্ট্রি হিসেবে প্রকাশ পেয়েছে। এবং ভারতের জনগণ অ্যাজ এ হোল এই লেসনটা তারা নিচ্ছে ইসরায়েলের কাছ থেকে। এবং এইভাবেই তারা ক্লিনস করতে চায়। ইট ইজ নট পসিবল। 20 কোটি লোককে তারা ক্লিনস করতে পারবে না। আর এই ধরনের আচরণ পার্শ্ববর্তী দেশের সাথে করলে, ইন্ডিয়া তো ইজ নেভার রেসপেক্টেড।
ইন্ডিয়াকে আসলে তার প্রতিবেশীরা কোনোদিন রেসপেক্ট করেন। ভাই, আপনার ঘরের মানুষ যদি আপনাকে রেসপেক্ট না করে, আপনার কোনো মান সম্মান নাই। আপনি দুনিয়াতে যাই, যেখানে যাই আপনি যতই কিছু ফলান না কেন, আপনার কিন্তু ওই 70% লোক কিন্তু এখনো কিন্তু ওই টয়লেটে, মানে তারা তারা টয়লেট করে না, তারা হলো মাঠে টয়লেট। সুতরাং তাদের মান সম্মান হলো ওই লেভেলেই আছে। ঠিক আছে, তো এটা বলে আমি আপাতত থামছি। থ্যাংক ইউ। জি। মানে আমি ভিপি ইব্রাহিম ভাই আপনার কাছে যেটা শুনতে চাই যে আসলে সরকার কি মানে বেশি নত জানো, আমরা দেখি যে কেউ কোনো কঠিন ভাবে কথা বলছে না। সরকার কি সময় নিচ্ছে, বা পররাষ্ট্র মন্ত্রণালয় কি সময় নিচ্ছে, বা এইরকম রিলেশন কেন হচ্ছে মানে বাংলাদেশের সাথে নতুন সরকার আসার পরে? আগের সরকার যখন ছিল ধন্যবাদ। ডক্টর ইউনূস। ধন্যবাদ। এই নতুন সরকার, এটা কিন্তু বিএনপির আবিষ্কৃত বক্তব্য। আমরা সবসময় কারু ভালো বলতে চাই না, এই জন্যে যে যদি ক্রেডিটটা তার দিকে চলে যায়। বিএনপিকে নতুন সরকার বলা যাবে না। আপনাদের মনে থাকবার কথা, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে পর্যন্ত সাক্ষাৎ করেন নাই। নির্ধারিত শিডিউলকেও তিনি ভঙ্গ করেছিলেন। তো ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাসনামল বিশ্লেষণ করলে তাই দেখা যায়। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ভারতের প্রতি বিশেষ কারণে তাদের সেই নতজন অবস্থান থাকে। বিএনপি কখনোই নতজন অবস্থান দেখায় নাই। গতকালের ঘটনা, পরশুর ঘটনা, এখনই কি আপনি বলতে চান যে একটি রাষ্ট্রের সাথে যুদ্ধ বিদ্রোহ শুরু করে দিবে? এই বিষয়ের জন্য আমাদেরকে কৌশলে এগোতে হবে এবং এর জবাব অবশ্যই তারা পাবে। বিএনপি কখনোই নতজন রাজনীতির বা নতজন ভাবে সরকার পরিচালনা করে নাই অতীতে এবং করবেও না। আমি আগেই বলেছি, তাদের এই আদর্শের এবং কি বলে রক্তের উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেবের সময়ও এটা হবে না। তো আমি যেটা মনে করি যে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আমাদের মধ্যে দেখবেন কিছু বিএনপিকে কিভাবে বেকায়দা ফেলানো যায়, এটা পার্শ্ববর্তী রাষ্ট্র তো চাই নানা কারণে, পাশাপাশি আমাদের দেশে যারা অবস্থান করে, যারা বিএনপির প্রতিপক্ষ, তারাও কিন্তু চায় যে কিভাবে বিএনপির সরকারকে বেকায়দায় ফেলানো যায়। আজকে বিএনপির সরকারকে বেকায়দায় ফেললে তারা মনে করে তারাই সরকারে চলে আসবে। এত সোজা তো না জিনিসটা। হিসাবটা তো খুব পরিষ্কার। আজকে আপনি দেখেন, ফেলতে চাচ্ছে বিএনপিও তো জামাতের নেত্রীরা হেজাব পরে আসলো নাকি পরে আসলো, সেটা কি সংসদে দাঁড়িয়ে বলার কোনো ইয়ে আছে? যে হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। এই কথাটা কেন আসছে আপনারা জানেন যে 5 তারিখের পরে একটা গুপ্ত শব্দ আবিষ্কার হয়েছে। সেই আবিষ্কারটা কি কারণে? সেই আবিষ্কারটা হলো তাদের নিজস্ব পোশাক খুলে অন্য পোশাক পরে তারপরে তারা সেই যারা ছিল তারা আবার তাদের আবরণ চেঞ্জ করেছে। এই যে হাসনাত, সার্জিৎ সহ যারা ছিল তারা কিন্তু সকলেই ছাত্রলীগের সাথে, এবং তাদের যে বক্তব্য বিবৃতি, আমার বঙ্গবন্ধু, আমার অনেক কিছু কিন্তু রেকর্ডেড, জয় বাংলা, জয় কত কথা। এখন আবার তাদের মুখ থেকেই ওই আওয়ামী লীগ সম্পর্কে নানা রকম বিশুদ্গার তাদের মুখ থেকে উচ্চারিত হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার। এবং সেখান থেকেই আমরা এবং এদেশের মানুষ মনে করে যে তারা গুপ্তভাবে আওয়ামী ছাত্রলীগের পিছনে ছিল। অনেকেই বলে লঙ্গির তলায় ছিল, আমি এই ভাষাটা ব্যবহার করতে চাই না। এবং তাদের কারণে আজকে ইসলাম কি বলে, ইসলাম হিজাব নিকাব যে পড়বে, কিন্তু আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে কি তাবাসসুম, সে কি বলেছিল? সে তো পোশাকের স্বাধীনতা চেয়েছিল এবং স্লিভলেস ড্রেসে সে একটা প্রোগ্রামে, আমার যতদূর মনে পড়ে, একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছিল। সেই তাবাসসুম কিন্তু এখন জামাতের সমর্থনে এনসিপির মনোনীত, তিনি কিন্তু আজকে জাতীয় সংসদের সদস্য। আপনারা যদি এক বা সুবিধাজনক ব্যাখ্যা দেন তাহলে কিন্তু দুঃখজনক হবে সেটা। আজকে ইসলামের কথা বলতে তখন ওই মহিলার এই হিজাব কোথায় ছিল, নিকাব কোথায় ছিল? আমি এই প্রশ্নটা আসবে আমি বুঝতে পারি না, আমি ছবিটা দেখাইতে পারতাম। স্লিভলেস ড্রেসে সে সেখানে উপস্থিত ছিল। আজকে সে জামাতি হয়ে গেছে। এই কারণে বলা হয়েছে যে ওই যে 2 জন
তারা কারা? তাদেরকে তো চিনলাম না, তাদের তো পরিচয়ই না। আমাদেরকে দিকে তাকালে তো বোঝা যায়, তাদের দিকে তাকালে বোঝা যায় না। এটা একদিকে ধরে নিতে পারেন এরা একটু হাস্যরস, সংসদে হাস্যরস হয়। আরেক দিকে আইডেন্টি আছে, পরিস্থিতিটা কি? ওই যে গুপ্ত 5 তারিখের পরে যাদের আবদান যা ছিল তা খুলে তারা গুপ্ত অবস্থায় আজকে ওই তৎকালীন সরকারের ইন্টারিম গভর্নমেন্টে তারা সুযোগ সুবিধা নিয়েছিল। 3 দিন এই দেশে সরকার ছিল না, তখন কাদের কারণে ছিল না? এই এনসিপি সহ এই যে এদের কারণেই ছিল না। তারা ডক্টর ইউনূসকে বানাবেই, ডক্টর ইউনূস ছাড়া তাদেরকে কোনো সুবিধা দিতে পারে না। দিয়েওছে, ডক্টর ইউনূসের বদান্যতাই আজকে তারা সংসদে আছে। তা আমি যেটা মনে করি যে কিছু কথা এড়িয়ে যাওয়া যায়, এটা এড়িয়ে গেলেও ভালো হতো। আমি এই কথা পুরোপুরি সমর্থন করি না, কিন্তু এই কথা বলাতে যে একেবারে সবকিছু অশুদ্ধ হয়ে গেছে গা, ইসলামকে নিয়ে বিশুদ্ধ বর্ণনা করা হয়েছে, এটা আমি মনে করি না। যেহেতু সব সময় তাদের পোশাকের একটা ডিমান্ড, তারা পোশাকের স্বাধীনতা খুব সগৌরবে তারা উচ্চারিত করেছে। আজকে আবার যে অবস্থা, দুইটা জিনিস একসাথে পাশাপাশি রাখলে স্বাভাবিক তো মিলে না। আপনার তেল এবং পানি আপনি যতই চেষ্টা করেন, যারা পর্দা করে তারা তো জি পর্দা করে আসবে, যারা সবসময় মুখ ঢেকে থাকে তারা তো মুখ ঢেকেই আসবে। তো এখানে তো যারা সবসময় পর্দার কথা বলে, যারা আমি বুঝাইতে চাচ্ছি, যারা সবসময় ইসলামের উদ্ধৃতি দিয়ে পর্দার কথা বলে, তারাই আবার বেপর্দাদেরকে মনোনয়ন দেয়। তা আমার বক্তব্য হচ্ছে যে তেল এবং পানি আপনি যতই ঘুটেন, ওটা কিন্তু একত্রিত হবে না। সুতরাং সেটাকে কেন বলা যাবে না যে এটা তেল, এটা পানি? এটা তো বলতে গেলে তো এটা কোনো সমস্যা নেই, বরং এই বাস্তবতা সকলকে মেনে নেওয়া উচিত। তো আমরা ইসলাম কি বলে পায়জামা পাঞ্জাবি ইসলামিক ড্রেস, এরকমটা তো না। আপনার ঢিলা ঢালা ড্রেস পরতে বলা হয়েছে। ইসলামকে নিয়ে খালি যদি পায়জামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে ওনারা মনে করে ওনারা ইসলাম, এটাও তো সঠিক না। এটা কোনোভাবে সঠিক হতে পারে না। ইসলামকে ব্যবহার করে আজকে তারা ইসলামকে অবমাননা করছে। আমরা মনে করি ইসলামকে অবমাননা করা কোনো মুসলমান, সে যেই হোক, নামাজ পড়ুক আর না পারুক, ইসলামকে অবমাননা করা। আমি নামাজ না পড়লে ইসলামকে ধারণ করি, বিশ্বাস করি, হয়তোবা আমি নামাজটা পড়তেছি না, কিন্তু ইসলামের প্রতি আমার ভীতি আছে। এটা থাকলে অটোমেটিক্যালি দেখা যাবে যে একটা সময় আমার মধ্যে হেদায়েত হয়ে গেছে এবং আমি ইসলামের অনুশাসন, নামাজ, রোজা, হজ, যাকাত পর্যায়ক্রমে আমি মেনে নিব। এই জন্য সংসদের জনাব মনিরুল ইসলাম সাহেব, মনিরুল হক সাহেব, উনি একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। সে একটা কথা বলেছে, সেই কথাটাকে এমন ভাবে এখন বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, স্লোগান করা হচ্ছে। কিন্তু এই যে তাবাচ্ছুম যে কথাটা, যে কাজটা করলো আজকে, যে তারা তাদেরকে পাশে বসাইলো, এতে কিন্তু দোষ হয় না। তারা একবার এই যে সংস্কারের কথা বলে, জুলাই সনদের কথা, জুলাই সনদে তো উল্লেখ আছিল 28 নম্বর অনুচ্ছেদে যে এই সনদ স্বাক্ষর হবার পরে 5% নারী সংসদ সদস্য নির্বাচন করবে। আপনি দেখেন এই জামাত ইসলাম কি কথা রেখেছে? তাতে একজন নারী সদস্য দিয়ে নির্বাচন করায় নাই। বিএনপি কিন্তু করাইছে, অথচ তারাই বেশি চিল্লায় জুলাই সনদ, তারাই বেশি চিল্লায় সংস্কার, আবার তারাই কিন্তু মানে না। আজকে বিএনপি আমাদের সংসদীয় দলের নেতা এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু জাতীয় সংসদে সুস্পষ্টভাবে বলেছে জুলাই সনদের প্রতিটি অক্ষর পালিত হবে। কিন্তু তাদের ধৈর্য নাই, তারা অধৈর্য হয়ে এখনই বিএনপিকে একটা বেকায়দায় ফেলতে চায়। তারা এখনই বিএনপিকে মনে করে যে বিএনপিকে হটিয়ে তারা ক্ষমতায় যাবে। এই ধরনের দুঃস্বপ্ন দেখে তারা আজকে এই দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আমরা মনে করি, বিশ্বাস করি, দেখেন তাদের মনে যে ধারণা ছিল তারা বোধহয় ক্ষমতায় এসেই গেছে নির্বাচনের আগে নানাভাবে। আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব, আমি শ্রদ্ধার সাথে বলছি, উনি কিন্তু একটা বক্তৃতা দিয়েছিলেন, জনগণ ভোট দেও কার না দেখ, ক্ষমতায় আমাদের যেতে হবে, বেলা শেষ। এই যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা, সে যেই বলুক, ভোট ছাড়া কিভাবে আপনি ক্ষমতায় যাবেন? এমনিতে তো আপনি ইসলাম তো খেলাফতকে সমর্থন করে, ইসলাম কিন্তু আপনারা জেনে থাকবেন, ইসলাম কখনো গণতন্ত্রকে সমর্থন করে না। ইসলামের সাথে গণতন্ত্র সাংঘর্ষিক, ইসলামের সাথে গণতন্ত্র সাংঘর্ষিক, কিন্তু তারা কিন্তু সেটা পালন করছে। তারা নারী নেতৃত্ব হারাম বলবে,
আবার নারীদেরকে নিয়ে যারা বেপর্দা চলাফেরা করেছে তাদেরকে সংসদে পাঠাবে। এটা নিয়ে যদি আমাদের কোনো সম্মানিত মাননীয় সদস্য যদি কোনো মন্তব্য করে, তখন দেখবেন তারা সেটাকে কিভাবে মিছিল মিটিং এ পরিণত করে। তা আমাদের বোঝা উচিত যে এই দেশে বিএনপি কথা কম বলে, বিএনপি যে কোনো কিছুতে রিয়াক্ট কম করে, তার অর্থ এই না করবে না। বিএনপিও কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে এরাও কিন্তু ছাড় পাবে না। বিএনপি কিন্তু সেই পর্যায়ে প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। আর বিএনপির প্রস্তুতি সবসময় থাকেই আন্দোলন, সংগ্রাম, নির্বাচন, এগুলোর মধ্য দিয়েই বিএনপি, এগুলো করেই বিএনপি চলে আসছে এবং মাঠে অবস্থান করছে। তাই আমরা মনে করি যে আমাদের সহনশীল হওয়া উচিত। 20 বছরের অধিক সময় বিএনপির সাথে আপনারা জুটেছিলেন, বিএনপিকে দিয়ে আপনারা লালিত পালিত হয়ে আজকে জোর গলায় কথা বলার সুযোগ পাচ্ছেন, অথচ কত অকৃতজ্ঞতা আপনাদের মধ্যে যে আপনারা আজকে বিএনপির সম্পর্কে বিষোদ্গার করেন। আমাদের মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। যেই সম্পর্ক বিএনপি জামাত ইসলাম ছিল এটা সম্পর্কে তো বলবেই, এখন সরকারের সম্পর্কে তো বলবে, ওইভাবে তো চিন্তা করা যে একসময় জোট না, ছিল। সরকার সম্পর্কে 1000 বার বলুক, আমার কোনো আপত্তি নাই। গঠনমূলক সমালোচনা বিরোধী দল করবে, এটাই স্বাভাবিক। এবং বিরোধী দলের সমালোচনায় থেকে সরকারি দল অনেক কিছু সংশোধন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন সমালোচনার মাত্রা কি? আপনি জাইমা রহমানকে নিয়ে আজে বাজে কথা বলেন, আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে মানে যেটা পারবেন সেটাও বলেন, যেটা না পারবেন সেটাও বলেন। এটা তো সংসদীয় ভাষায় তো এগুলা না। তারা আজকে বাজেট নিয়ে আলোচনা করবে, বাজেটের কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো নিয়ে কথা বলবে। যৌক্তিক হলে সরকারি দল অবশ্যই মেনে নিবে। তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোথায় কিভাবে কি হওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবে এবং সরকারের ভুল ত্রুটি তুলে ধরবে। তারা তো তা করছে না। তারা তো একটা মাস্তানি কায়দায় বট বাহিনী, তারা একটা মব সৃষ্টি করে ওই সংসদে মব সৃষ্টি করতে চায়। আপনি দেখবেন যে শিবিরের সভাপতি, পটুয়াখালী বাউফল থেকে নির্বাচিত এমপি ডাক্তার মাসুদ সাহেব, তাকে গতকালকে আমাদের মাননীয় স্পিকার কতবার বলেছে, মাসুদ সাহেব আপনি বসেন। এবং ওই বক্তব্যটা কিন্তু যে কথাটা আপনি আনছেন যে 2 জন নারী সংসদ সদস্য সম্পর্কে, হিজাব নিকাব সম্পর্কে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে মাননীয় স্পিকার নির্দেশ দিয়ে সেটাকে কর্তন করে দিয়েছেন। এই আলোচনার সেটা নাই, তারপরেও এক্সপান্স করে দিয়েছে। তারপরেও কিন্তু তাদের সেটা কোনো তাদের যে কোনো শান্ত হওয়ার কোনো উপক্রম দেখা যায় না। তারা মিছিল মিটিং করে নানা রকম প্রস্তুতি নিচ্ছে। তা আমরা মনে করি যে একটি দেশ চালাইতে গেলে সরকারি দল, বিরোধী দল, তাদের পারস্পরিক সম্মানবোধ থাকা দরকার। বিরোধী দলকে যদি আপনি সম্মান না দেন, সরকারি দলকেও দিবে না। কিন্তু সরকারি দল সম্মান দিতে দিতে বিরোধী দল এখন মনে করতেছে যে সরকারি দল বোধহয় দুর্বল, আমাদের ছাড়া বোধহয় রাষ্ট্র চলবে না। তাদের মনে রাখা উচিত এ যাবৎকালে যতগুলো নির্বাচন হয়েছে বিএনপির সাথে জোট করে শুধুমাত্র 18টি আসন পেয়েছিল, এছাড়া 2-3টার বেশি পায় নাই। সুতরাং এই নির্বাচনে এতগুলো আসন পেয়েছে, এখানে আপনি 42 আসন আমাদের বিএনপির মানে কি বলে যে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তারা এই সুযোগটা নিয়ে গেছে। এরকম আরো কিছু বিষয় আছে যেই কারণে আজকে আমি মনে করি যে সম্প্রীতির দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়, বিষোদ্গারের মাত্রা কমিয়ে আনা উচিত। আমার সন্তান, আপনার সন্তান, আমি আপনি রাজনীতি করে টকশো করতেছি, আমার সন্তান আপনার সন্তান কি করেছে, যে তাদেরকে টেনে কিভাবে হেয় করা যায়, কিভাবে বেকায়দায় ফেলানো যায়, এরকম মনোভাব আমাদের পরিহার করে আমরা যেন গঠনমূলক এবং যেটা জনগণ প্রত্যাশা করে সেই রকম আলোচনা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান, আপনার কাছেও শুনতে চাই যে বিএনপির প্রতি কোনো আমরা 5ই আগস্টের পরে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন, প্রেক্ষাপট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে যেটা বলার না সেটাও বলা হয়, যে গালি দেওয়ার কথা না সেই গালিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। মানে এক ধরনের গালির একটা ইয়ে হয়ে গেছে, কারখানা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এখন। তো সংসদেও আমরা দেখি মাঝে মাঝে, যদিও সংসদে এই গালিটা এখনো যায়নি, কিন্তু সংসদেও এক ধরনের অস্থিরতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? এবং হেজাবের বিষয়টি আসলে আমরা তো বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও আমরা দেখি যে মানে মুখমণ্ডল দেখাতে হয়, এবং জামাতের একজন মার্দিয়া মমতাজ সবসময় টকশো করে, ওনার কিন্তু আমরা চেহারা দেখি, আবার অনেকে শুধু চোখ ছাড়া কিছুই দেখি না। তো এটা কতটা আসলে, যেটা নিয়ে আসলে কথা উঠলো আর কি, সেটা নিয়ে আমরা শুনতে চাই একটু আপনার কাছে।
অনেক ধন্যবাদ আপা। প্রথমেই আমি ডাক্তার জাহিদ সাহেবের কয়েকটা কথা দিয়ে শুরু করি। আমি যেটা দেখছি যে উনি যখন ভারত যান, একজন অফিসিয়াল, উনি কি অফিসিয়াল ট্রিপে গিয়েছেন নাকি ওনার ব্যক্তিগত? আমার কয়েকটা প্রশ্ন এখানে। নাম্বার 1। নাম্বার 2, উনি কি রেড পাসপোর্ট ব্যবহার করেছেন না গ্রিন পাসপোর্ট ব্যবহার করেছেন? গ্রিন পাসপোর্ট। তাইলে গ্রিন পাসপোর্ট যদি ব্যবহার করে থাকেন, তাহলে ওই ভিসার ক্যাটাগরি কি ছিল? ভিসাতে যদি ভিজিট ভিসা থাকে, তাহলে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু কাজে যেতে পারবেন না উনি। তো নিজের ভুলটা স্বীকার করে আমরা যদি এই কথাগুলা বলি, আমরা তার কারণ হলো আমরা এগুলা নিয়ে ডিল করেছি, তাই না? তো আপনি যখন একটা ভিসার যে কারণ দেখাতে হবে, আপনি কেন ওই দেশে যাচ্ছেন, ওই দেশে যাওয়ার পিছনে কারণগুলা যদি আপনি যদি না ইমিগ্রেশনে বলেন, তাইলে আপনাকে তো দিবে এরকম। তো এই ধরনের ল্যাক অফ নলেজ নিয়ে, ল্যাক অফ এডুকেশন নিয়ে, ল্যাক অফ আপনার, আমি এডুকেশন বলবো না, ল্যাক অফ এক্সপেরিয়েন্স নিয়ে আপনি কেন যেতে যাবেন? একটা গভর্নমেন্ট টিপি, আপনি তো সরকার রিপ্রেজেন্ট করছেন না। গ্রিন পাসপোর্ট নিয়ে যখন সরকারি যাচ্ছেন আপনি, সাপোর্ট না হলে সরকারকে রিপ্রেজেন্ট, মানে সরকারি সাপোর্ট না, Exactly. বাট উনি না, তারপরে তো উনি প্রতিমন্ত্রী। না, আপনার প্রতিমন্ত্রী তাহলে রেড পাসপোর্ট ব্যবহার করেন। রেড পাসপোর্ট মনে হয় ওনার ছিল না, মানে ওনার হয়নি এরকম কিছু আর কি হ্যাঁ, শুনেছি। তো যদিও পত্রিকাতে স্পষ্ট ভাবে আসলে আসতেছে না রেড পাসপোর্ট কেন নাই হ্যাঁ, ওনার। আপনি এখন এই প্রশ্নগুলো আমার, যে আপনি যে কোন পাসপোর্ট ব্যবহার করেছেন, কোন ভিসা ব্যবহার করেছেন, এবং ইমিগ্রেশনে আপনি যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলোর উত্তরটা আপনি কি দিয়েছেন, এগুলো দিয়েই তো কথা হয়। আমরা এর জন্য আমরা বলছি যে ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ আপনার ফরেন অ্যাফেয়ার্স, যে ফরেন অ্যাফেয়ার্সে যারা আপনার ইয়েতে ছিলেন, ভারতে ছিলেন, ওনারা হয়তো ওনাকে ঠিকভাবে ইনফর্ম করেননি, এবং উনিও সেভাবে নেননি। এখন আসি আমরা ত্রিবেদীর যে উদ্ধৃত যে যে কথাগুলা, যে একই বায়ু, একই বাতাস, একই জমি, একই আবহাওয়া, আমরা এক হয়ে যাই। কারণ কামান, এটা এটা একটা স্বাধীন একটা দেশ, একটা স্বাধীন দেশে এসে আপনার এরকম কথা বলা আমার সার্বভৌমত্বের উপর একটা হুমকি। এ ধরনের কথা উনি কিভাবে বলতে পারেন, এবং তার কোনো আপনার হয় না আমাদের দেশ থেকে? আমরা তো এই দেশকে ভালোবাসি, তাই তো কথাগুলা বলছি। আমরা দেশকে ভালোবাসি, এবং দেশের জন্য আ আমরা দেশের প্রতিটা ভালো কাজকে আমন্ত্রণ করি। মন্দ কাজকে ঘৃণা করি। এখন আসেন আপনার সরকারকে। দেখেন যে সংসদে আমরা যা দেখছি, যত বেশি কাদা ছুড়াছুড়ি হবে, তত, আমি ইব্রাহিম ভাইকে আবার বলছি, যেহেতু আপনি এই দলের একজন কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট খুব সম্ভবত। ইব্রাহিম ভাই, আপনাদেরকে এটুকু আমি বলতে চাই যে দেখেন, আপনারা যত কাদা ছোড়াছুড়ি করবেন, সরকার তত দুর্বল হবে। সরকার কেন দুর্বল হবে? কারণ একে অন্যের প্রতি তত কাদা ছোড়াছুড়ি করবেন, তারা ছুড়ে যারা ছুড়ে যদি বিরোধী দল করে তাহলে সরকার দুর্বল হবে কেন? আ আ না, এই কাদা ছোড়াছুড়ির মধ্যে গঠনমূলক কাদা ছোড়াছুড়ি করেন। কাদা ছোড়াছুড়ি করেন আপনার বাজেট নিয়ে। বাজেট হুম। নিয়ে কথা বলেন, ফিউচার সেখানে নিয়ে তো কথা বিরোধী বলেন। দলও দুর্বল হতে পারে। ফিউচারে বিরোধী কি দল ডেভেলপ করতে পারবেন? আমাদের দেশে অনেক সমস্যা। শিক্ষাতে সমস্যা, আমাদের ইলেকট্রিসিটিতে সমস্যা, এনার্জি সেক্টরের সমস্যা, আমার স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা। এগুলো নিয়ে কথা বলেন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনারা যারা সংসদে বসে কথা বলছেন, ইউ আর স্পেন্ডিং আওয়ার মানি। কে বুরখা পড়লো, কে বুরখা পড়লো না, এগুলা আপনার প্রোডাক্টিভ নয়। প্রোডাক্টিভ স্বাস্থ্য খাত, প্রোডাক্টিভ শিক্ষা খাত, প্রোডাক্টিভ এনার্জি, প্রোডাক্টিভ ইলেকট্রিসিটি, এগুলো নিয়ে কথা বলেন। ফিউচার নিয়ে কথা বলেন। আমরা পাস্ট আর শুনতে চাই না। এই জেনারেশন আপনার দেখতে চায় যে বাংলাদেশে উন্নয়ন দেখতে চায়। উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ব্যাক ফুট। লেটস কাম ফরওয়ার্ড। আগের দিকে তাকান, সামনের দিকে তাকান। একটা 5 বছর বয়সে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন গত সপ্তাহে কি হয়েছে, সে ওই পলিটিশিয়ান হওয়া লাগবে না, সে নেতা হওয়া লাগবে না, সে মন্ত্রী হওয়া লাগবে না, সে সাংসদ হওয়া লাগবে না, সে বলতে পারবে।
কিন্তু আপনারা তো একজন শিক্ষিত, আপনারা যারা এই যে আপনাদেরকে জনগণ পাঠিয়েছে দেশকে উন্নয়নের জন্য। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জি। আমি জিয়াউল হাসান আপনার কাছেও শুনতে চাইবো যে, সংসদে আসলে আমরা কি অহেতুক ঝগড়াঝাটিতে জড়িয়ে যাচ্ছি কিনা? মানে মেইন ইস্যু গুলোকে আমি পাশ আমি হ্যাঁ, কাটিয়ে। ঠিক আছে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। তার আগে আমি ২ টা পয়েন্ট আমি মনে আমার করে আপনার দিচ্ছি। কাছে একটা প্রশ্ন ছিল। কারণ জি, আপনি যেহেতু আমার অতিথি, আ জি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল আরকি। জি। আপনি বিডিআর হত্যার সময় আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? ডিএমআই এরকম কোন ডিপার্টমেন্টে না, ছিলেন? না, না। আমি ডিএমআই না, আমি সেনা সদরে ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম। হুম। তখন আমরা যেটা জানি আরকি এত বছর ধরে, যদিও আজকে আমার বিষয় না, কিন্তু যেহেতু আ আপনি আমার গেস্ট হিসেবে এর পরে এসেছেন, মানে এই জিনিসটা আলোচনা হওয়ার পরে। তো আমার কাছে কয়েকজনই জানতে চেয়েছে যে আপনার কাছে যাতে শুনি আরকি আমি বিষয়টা। না, আপনি এটা এই তখন আজকে যেহেতু এটা বিষয়টা এর মধ্যে কভার না, করে না, আমি সুতরাং এখানে এটা অনেক মানে লম্বা আমি চ্যাপ্টার। এটা মানে আমি আপনার কাছে জানতে চাই যে তখন সে নাকি যারা প্রস্তুত ছিল ওইখানে ঢোকার জন্য আ মানে ইয়ে হত্যার আগে, ওদেরকে হত্যার আগে, তখন আপনি নাকি অর্ডারটা দেননি। আপনার না, কাছেই দায়িত্ব। আমাদের অর্ডার পরিষ্কার ছিল এবং আমি আপনাকে টাইম ধরে বলতে পারবো যে আমাদের আদেশ কখন গেছে। আমাদের আদেশ ছাড়া তো আর সেনাদল মোতায়েন হয় না ভাই। আদেশ ছাড়া কোনো সেনাদল কোনোদিনও মোতায়েন হয় না। বাংলাদেশ সেনাবাহিনীর 46 ব্রিগেড গ্রুপ 10টা 30-এর মধ্যে বিডিআর ঘিরে ফেলেছে। এটা তো সেনা সদস্যরা এক পা বেরোতে পারবে না কোনো আদেশ ছাড়া। তারা আদেশ না পেলে কোথায় কিভাবে যায় তারা? সুতরাং সেনা সদর থেকে তাদের আদেশ দেওয়া হয়েছিল এবং তারা আদেশ পেয়ে সেখানে গিয়েছিল। কিন্তু এরপরে যেটা করেছে সেটা শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এই কাজটা করেছে যে তাদেরকে আর বারবার তাদেরকে নিষেধ করা হয়েছে এবং তাদেরকে প্যারালাল কমান্ড করে এটা আপনার মানে বিডিআর সেই কমিশনের নোটিশটা নাকি রিপোর্ট। আপনার মাধ্যমেই গেছে। হ্যাঁ, আদেশ আমি দিয়েছি। আমার 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 যে বস ছিলেন তার নির্দেশে আমি আদেশ দিয়েছি এবং আমার আদেশের কাছে আমার রেকর্ড আছে, সবই আছে। সুতরাং এটা কোনো যেহেতু এটা সাবজেক্টটা এখানে না, জি। আমি এটা একটা অনেক বড় সাবজেক্ট, আমি এটা আনতে চাচ্ছি না। আমি এখানে 2টা পয়েন্ট বলতে যাচ্ছি যে আপনি আমাদের ইব্রাহিম ভাই শ্রদ্ধেয় ব্যক্তি, উনি দীর্ঘদিন রাজনীতি করেন। আমি ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো রকম সন্দেহ নাই এবং উনি আজকে এতদিনের রাজধানীর পরে উনি একটা দলের সহসভাপতি হয়েছেন। এটা খুব সহজে এই পদটা মানে অ্যাচিভ করা যায় না বা অর্জন করা যায় না। উনি বলেছেন যে বাংলাদেশ সরকার নতজানু সরকার না। আমি 2টা পয়েন্ট আমি মনে করে দিতে চাই, 2টা লেটেস্ট স্টেটমেন্ট। এক, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কয়েকদিন আগে বলেছেন যে বিডিআর যে বিএসএফ যে বর্ডারে কিলিং করে সেই কিলিংটা নাকি এটাকে এটাকে হত্যা ধরা যায় না, তারা কিলিং করতেই পারে। ওনার কথাটা হলো কৃত্রিম করতেই পারে, এটা তাদের রুল অনুযায়ী করতে পারে। আমি আপনাকে বলে দিই, আজকে আমি একটা জিনিস আমি বলি, সেটা হলো দি ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বলে একটা এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টের সিগনেটারি হলো ইন্ডিয়া। এই এগ্রিমেন্টের আর্টিকেল 6-এ বলে যে কোনো লোক যদি কোনো সীমান্ত অতিক্রমের চেষ্টা করে এবং সে যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য জীবনের জন্য হুমকি স্বরূপ না হয়, তার প্রতি গুলি ছোড়া যাবে না। হুম। ভারতে গত 2025 সালে 34 জনকে মেরে ফেলেছে এবং 2000 সাল থেকে 2020 পর্যন্ত 1236 জনকে মেরে ফেলেছে, 1145 জনকে তারা ইনজুর্ড করেছে। 2009 থেকে 2025 পর্যন্ত 625 জনকে তারা মেরে ফেলেছে। ভাই, এটা কোন আর্টিকেলের কোন, এই যে কোভেনেন্ট অ্যাক্ট যেটা, সেই অ্যাক্টের কোন আর্টিকেল এটা কভার করে? এবং এইটা করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে এটা আইন সিদ্ধ? এক, তাহলে এটা কি নতজানু প্রমাণ করে? 2 এবং নম্বর হচ্ছে ডক্টর জাহিদ এটা বলেছেন। ডক্টর এটা জাহিদের কথা আসি এরপরে, উনি বলেছেন এটা নাকি তাদের রাষ্ট্রীয় পলিসি না। রাষ্ট্রীয় পলিসি যদি না হয় তাহলে আসামের মুখ্যমন্ত্রী কিভাবে বলে যে আমাদের বিডিআর এ বিএসএফ এর লোকজন এই সমস্ত মানুষদেরকে, মুসলমানদেরকে এক জায়গায় করে রেখেছে। বিডিআর যখন বিজিবি যখন তারা তো পেট্রোলিং করে, যখন তারা পেট্রোলিং থেকে এক জায়গায় একটু রাত্রেবেলা যখন একটা সুযোগ পাবে তখনই তাদেরকে আমরা পুশ করে দিব। বিজেপির মুখ্যমন্ত্রী হলো, এই আসামের মুখ্যমন্ত্রী হলো বিজেপির। এই যে এখন যে নতুন আসলে শুভেন্দু অধিকারী, সেও বিজেপির, সেও একই পন্থা। তাহলে এটা কি রাষ্ট্রীয় পলিসি না? জাহিদ সাহেব কিভাবে বলে? উনি কাকে তেল মারে ভাই? আমি তো এটা বুঝি না, উনি কাকে তেল মারতেছে?
আর এই যে তেল যাকে মারছে সে তো তাকে তেল বুঝাই দিছে কি জিনিস সে। এটা জাহিদ সাহেবের যা যতটুকু আমি বলবো, তারপরেও জাহিদ সাহেব যা করেছেন হি হ্যাজ শোন হিজ আমি বলবো তার সাহস দেখিয়েছেন। কিন্তু এখন বাংলাদেশের সাহস দেখানোর ব্যাপার যে ইন্ডিয়া কিভাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে এভাবে অপমান করতে পারে। এটা যদি আমাদের ইব্রাহিম সাহেবের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবেও যদি আমি সুযোগ পাই একটু জেনে নিব ওনার কাছ থেকে, ওনারা দলগত হিসেবে ওনাদের উষ্মা, ওনারা যে ক্ষিপ্ত ওনাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অপমান করার জন্য, এটার জন্য ওনারা প্রধানমন্ত্রীর কাছে কি মেসেজ দিতে চায় এটা আমার খুব জানার ইচ্ছে। থার্ড পয়েন্ট হচ্ছে, আপনি বলেন আমাকে বাংলাদেশের চিফ অফ প্রোটোকল দুইজন লোককে প্রোটোকল দেওয়ার কথা, নোবডি এলস, এক হলো প্রেসিডেন্ট আর একটা হলো প্রাইম মিনিস্টার। সেই চিফ অফ প্রোটোকল কোন কোন খাতিরে আপনার এই ভারতের রাষ্ট্রদূতকে রিসিভ করতে যায় আপনার বেনাপোলে, এবং বলেছে তাকে নাকি 3 জন তাকে অ্যাডভাইস করেছে যাওয়ার জন্য। ভাই রাষ্ট্রটা চালাচ্ছে কে? এই কি সালাউদ্দিন সাহেব চালায়, নাকি ওই আপনার শামা ওবায়দ চালায়, নাকি ওই আমির খসরু চালায়, নাকি প্রধানমন্ত্রী চালায়? কার নির্দেশে চলে? কোন মন্ত্রণালয় কার নির্দেশে চলে? এই চিফ অফ প্রোটোকল হি হ্যাজ গট নো বিজনেস টু গো অ্যান্ড রিসিভ। ভাই উনি তো ভারতের প্রধানমন্ত্রী না যে তাকে রিসিভ করতে যাইতে হবে। এটা কি তেল মারতেছেন আপনারা? আবার আপনি বলতেছেন আপনি নত জানো না। আমার কি বুদ্ধিশুদ্ধি নাই? আমার কি বোঝার ক্ষমতা নাই? আপনারা কি সিগন্যাল দিচ্ছেন তাদেরকে? এই জন্যই তারা আপনাদেরকে চড়থাপ্পড় মারতেছে যেখানে যে সুযোগ পাচ্ছে, এবং এটা করতেই থাকবে। আপনি ভাই মন খারাপ করেন না, এইটাই পাবো আমরা, এইটাই আমরা পাবো। এই আরো কিলিং আপনি হবে। বলেন, আমি মন খারাপ করবো না, মন খারাপ করবো কেন? আপনি বলেন। আমি আপনাকে বলি, খালেদা জিয়ার গভর্নমেন্টের কথা বলি আমি আপনাকে। আপনি খালেদা জিয়ার কথা বলেছেন, খুব ভালো একটা কথা বলেছেন। উনার গার্ডস ছিল, সাহস ছিল। উনি কি বলেছিল, এই জাহাঙ্গীর সাহেব তখন বিডিআর এর ডিজি, উনি বলছে আমার বর্ডারে যদি একটা লোক মরে আমি চাই ওই পারের একটা লোক মরবে। উনি শাকিল সাহেবকে বলছে যে একজন মানুষ মরবে, আমি এর উত্তর চাই। আমি এসে আমার বিডিআর এসে বলবে না যে আমরা কিছু করতে পারি নাই, এই উত্তর নিয়ে আমরা আসবা না। এই জন্য শাকিল সাহেব ছিল তাদের শত্রু, এই জন্য জাহাঙ্গীর সাহেব ছিল তাদের শত্রু। ওই ডিজি আপনি পাবেন না, ওই প্রধানমন্ত্রী আপনি পাবেন না যে প্রধানমন্ত্রী বুক চিতিয়ে বলতে পারে প্রণব মুখার্জিকে দেখা করার আমার কোনো খায়েশ নাই। ওই প্রধানমন্ত্রী আপনি পাবেন না। মানে উনি যেটা বলেছেন, দোয়া করি তারেক রহমান ওই প্রধানমন্ত্রীর রূপ হোক, ওই প্রধানমন্ত্রীর রূপে আসুক। এখন আমি এর পরের প্রশ্ন আসি। আপনি বলছেন কাদা ছোড়াছুড়ি করলে রাষ্ট্র দুর্বল হয় না। ভাই রাষ্ট্র দুর্বল হয়, কারণ রাষ্ট্র যখন শাসন করতে হয়, ইন্টারনাল ইনস্টেবিলিটি একটা সবচেয়ে বড় কারণ রাষ্ট্রকে ঠিক রাখা। আপনি যখন ইন্টারনাল স্টেবিলিটি ঠিক রাখতে পারবেন না, আপনি যখন এই সমস্ত ইস্যু অ্যাড্রেস করতে পারবেন না, এই সমস্ত যে অহেতুক বিতর্ক তৈরি করবে, তখন আমাদের মধ্যে যে দূরত্ব এটা আরো বাড়তে থাকবে। এই দূরত্ব বাড়তে থাকলে অস্থিরতা বাড়বে, অস্থিরতা বাড়লে তখন ওনার জন্য শাসন করা কষ্ট হবে। ওনার পুলিশ ফোর্স এই অস্থিরতার দিকে মানে অস্থিরতা সামলাইতে দৌড়াতে হবে, ক্রিমিনাল সামলাইতে দৌড়াতে পারবে না। যার জন্য আপনার ধর্ষণ বেড়েছে, তার জন্য চাঁদাবাজি বেড়েছে, এগুলি বাড়ছে। পুলিশ যদি আজকে রাস্তার মোড়ে মোড়ে, এই যে আবার একটা পুরনো জিনিস চলে আসছে, কিন্তু হাসিনা আমলে এটা শুরু হয়েছিল, সেটা হলো রাস্তার মধ্যে একটা করে ব্যারিকেড, পুলিশের একদল পুলিশ দাঁড়ায় আছে। কি কাজ? শুধু ট্রাক দাঁড়া করায়, ট্রাক দাঁড়া করে কাগজপত্র চেক করে। কেন ভাই? স্বাধীন দেশে আপনার গাড়ি থামায় ট্রাক কেন চেক করতে হবে? আরো তো অনেক কিছু আছে চেক করার, ট্রাক কেন? আপনারা ভাই আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন যে এই কালচারটা আবার ফেরত না আসতে, এই কালচারে ফেরত যায় না। এই মানুষকে কিন্তু অহেতুক, আমরা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের সফলতা দেখতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের উপরে অত্যাচার করেন না। অত্যাচার করলে আমাদের কিন্তু সহযোগিতা আর আপনি পাবেন না, সাধারণ মানুষের সহযোগিতা পাবেন না। এটা আপনাদের সরকারকে বুঝতে হবে। নেক্সট পয়েন্ট হলো সেটা হচ্ছে 5% মহিলা সিট। 5% মহিলা সিট জুলাই ডিক্লারেশনে আছে, তার মানে এই না তো, এটা তো ইলেকশনের আগে, জুলাই ডিক্লারেশন ইমপ্লিমেন্টেশন করার কথা সংসদ বসার পরে। আচ্ছা, আমি পার্টি হিসেবে আমি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেন। আপনি যদি মনে করেন যে আমার 5% লাগবে, আমার যদি এটা আমি এই কমপ্লায়েন্স যদি না করতে, আমার রেজিস্ট্রেশন দিয়েন না। কিন্তু আপনি বলতে পারেন না যে আমাকে আপনাকে 5%, আমি যদি 10% দিই, আপনার অসুবিধা কি? প্রশ্নটা হচ্ছে যে আমার পার্টির নীতি হলো আমি মহিলাদেরকে নমিনেশন, বিকজ দে আর নট ফিট ক্যান্ডিডেট।
আমি একটা ফিট ক্যান্ডিডেট না হলে আমি কেন তাকে হারার জন্য আমি নির্বাচনে দিব? সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি তো একটা জোটবদ্ধ রাজনীতি করছি। আমি আমার জোটের যারা সঙ্গী তারা এনসিপি, তারা ওখানে যে ড্রেস পরে যাক, ভাই আমরা ব্যক্তিগত পোশাক নিয়ে কেন আমাদের সময় নষ্ট করি? আমি তো খুব অবাক হয়েছি। মনিরুল হক চৌধুরী একজন খুব রেসপেক্টেড পলিটিশিয়ান, অনেক অভিজ্ঞ পলিটিশিয়ান, উনি একটা খুব সিলি ম্যাটার, ছোটখাটো, ওনার নতুন এমপিরা বলতে পারে, পুরানো এমপি ওনাদের মতো, উনি কেন ওনাদের জামাতের এমপিদের চেহারা দেখার ওনার এত খাস কেন? ওনারা যদি চেহারা ঢেকে রাখতে চায়, জানেন উনি কিন্তু বলেছে, দাঁড়ান আমি বলি, উনি কি বলছে ইন্ডিকেট করছে, আপনি যাই ব্যাখ্যা দেন কেন, দেশের সব মানুষ বুঝেছে। উনি বলছে আমরা তো ওনাদের দুইজনকে চিনি, বাকিরা কারা তাদেরকে তো চিনি না। এর মানেটা কি? চেহারাটা দেখতে চান উনি, এই তো। আমরা কাউকে চিনি না, মানে এই দুইজন যে কে কথা বলেন, উনি এটা বলছেন যে ওনাদের তো মুখ নাই, মুখ দেখা যাচ্ছে না, এই জন্য চিনি না। তো বাকি দুইজনকে তো চিনি, মানে ওই এনসিপির যে দুইজন তাদেরকে চিনেন, হ্যাঁ, কিন্তু আর কাউকে চিনতে পারছেন না উনি। তো ব্যাপারটা হচ্ছে যে, আমার কথা হচ্ছে যে, আপনি একজন মানুষ যদি তার পোশাক যদি সে যেভাবে থাকতে চায়, আপনি তার স্বাধীনতার উপরে কেন? এবং সেই জন্যই, আর মনিরুল হক সাহেব যদি একটা সঠিক কথাই বলে থাকে, তাহলে স্পিকার কেন এটা এক্সপাঞ্জ করলো? তার মানে হি ডিড নট সে দ্য রাইট থিং। এবং ওনার মতো একজন অভিজ্ঞ মানুষ এটা করা উচিত। এটা নিয়ে আমাদের আলোচনা, আমাদের সময় নষ্ট করা উচিত না এটা নিয়ে। বাট অহেতুক দেখেন আমরা আলোচনা করছি, আরো এটা থেকে হয়তো ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, বাট উই আর টকিং অ্যাবাউট উনি কি বলছে সংসদে, এবং এটা নিয়ে আমি আরেকটা কথা বলি, আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন 54 সাল ধরে ভারত একটা কাজই করেছে। ভারতের প্রিন্সিপাল হলো আমাদেরকে সবসময় একটা এনার্কির মধ্যে, একটা অরাজকতার মধ্যে রেখে তাদের স্বার্থ হাসিল করা, এবং আমরা ভোদাই একটা জাতি, বারবার তাদের ওই ট্র্যাপে পা দিই, এবং ওই ট্র্যাপে পা দিয়ে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছি। তো এই বোঝার প্রজ্ঞা আজ পর্যন্ত আমাদের কোনো রাজনীতিবিদদেরও হলো না, কোনো রাজনৈতিক দলেরও হলো না, যে এই সমস্ত ইনস্টিগেশন থেকে আমরা একটু দূরে থাকি। এগুলি সব প্ররোচনা। আর ভাই বললেন যে আমাদেরকে, ওনাদেরকে নাকি কি ষড়যন্ত্র করতেছে। ভাই, আপনি সমালোচনা এবং আলোচনা ইজ পার্ট অফ, আপনি যখন এই রাজনীতি আসবেন তখন কিন্তু আপনি একটা সেলিব্রিটি, আপনি সমালোচনার মুখেও পড়বেন, আলোচনার মুখেও পড়বেন। সুতরাং দিস ইজ পার্ট অফ ইউর লাইফ। না না, তাহলে জামাত কেন এই আলোচনার মধ্যে পড়তে চায় না? জামাতকে নিয়ে যেটাই সমালোচনা, আলোচনার মধ্যে তো অলরেডি পড়ে গেছে তারা, না চাইলে কোনো উপায় নাই, তো তাদেরকে তো আলোচনায় নিয়ে আসছে। আপনি মার্দিয়া মমতাজকে দেখেন, সেও তো হিজাব পরে, কিন্তু আমি তো আবার আপনার আবার আমি ইন্ডিভিজুয়ালকে টার্গেট করেন না। আই এম নট টকিং অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, আই এম টকিং অ্যাবাউট প্রিন্সিপালস। না না না, আমি আপনাকে বলতেছি যে এটা নিয়ে আমি অন প্রিন্সিপাল, আই ডোন্ট টক অ্যাবাউট ইন্ডিভিজুয়াল, আই টক অ্যাবাউট পলিসি। আমি তো পলিসির কথাই বললাম, ওদেরই তো পলিসি না। আপনি যেটা বলছেন মার্দিয়া মমতাজ ইজ এন ইন্ডিভিজুয়াল, উনি একটা ইন্ডিভিজুয়াল, আমি ওনাকে নিয়ে ডিসকাস করব না, ব্যক্তিকে নিয়ে আমরা ডিসকাস করব না, এটা করা উচিতও না। আমি এই জন্যই বলছি যে আমরা রাজনীতিবিদদের, আমরা ওই রাজনীতিবিদ কবে পাবো যারা এই সমস্ত ট্রিভিয়াল ম্যাটার্স, যেগুলোকে বলা হয় মানে উচ্ছিষ্ট অংশ, এই রাজনীতির উচ্ছিষ্ট অংশ নিয়ে আমরা এত আলোচনা কেন করি? এই উচ্ছিষ্টটাতে কেন বেরোতে পারি না আমরা? এটা আমরা কবে শিখবো ভাই? আর কত 55 বছর তো পার করে দিলাম। আপনি বলতেছেন যে ফখরুল সাহেব রাজনীতি করতেন, দাঁড়ান আমি শেষ করি, আপনার কথা নিব। আমি আমার যে পয়েন্টগুলি আপনি আমার আলোচনায় আসছে সেগুলি আমি একটু খণ্ডন করি, তারপরে আপনি আসেন, তারপরে আপনি বলেন। তারপরে আপনি ভাই বলছেন 20 বছর লালন পালন। ভাই, এই 36 বছর তো জামাতের সাথে আপনারা সংসার করছেন, এখন আপনাদের এত কষ্ট। এই জামাত ছাড়া, জামাত 18টা সিট পাইছে কারণ তারা একসেপ্ট করছে। আমি আপনাকে একটা কথা বলি, এটা একটা স্পষ্ট উক্তি মতিউর রহমান সাহেবের, যে বিএনপি যদি আমাদেরকে একটা সিটও না দেয় তারপরেও আমরা বিএনপির সাথে জোটবদ্ধ থাকব। কারণ খালেদা জিয়া চান যে জামাত যেন কখনোই বিএনপি থেকে আলাদা না হয়। এবং আমি বলি, খালেদা জিয়া জীবন দিয়েছেন, জামাতের সমস্ত নেতা জীবন দিয়েছেন শুধু একটা কারণে, ইন্ডিয়ার একটাই উদ্দেশ্য ছিল, জামাত থেকে যদি বিএনপিকে আলাদা না করা হয় তাহলে বিএনপিকে কোনোদিন হারানো যাবে না। ভাই, জামাত ইজ নট এ পার্টি, এটা একটা তাদের একটা ইটস এন আইডিওলজি। এই দুইটা আইডিওলজি, বিএনপির আদর্শ আছে এবং জামাতের যে আদর্শ, এই দুইটা আদর্শের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু মিল আছে। কিছু মিল আছে বলেই তারা একে অপরের সাথে জোটবদ্ধ ছিল 36টা বছর। আপনি এখন তাদের মধ্যে বিরোধিতা খুঁজেন না ভাই, তাহলে দেশটা ছিড়িবিড়ি হয়ে যাবে। আপনারা তারা আপনাদেরকে কিন্তু, সবাই কিন্তু আপনাকে, খালি তারা না,
আমি তো জানি যে আমি যে সমস্ত মানুষের সাথে চলাফেরা করি এবং যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কথা হলো আমরা তারেক সাহেবকে চাই তারা সফল হোক, আমরা চাই তারেক সাহেব, তারেক সাহেব ছাড়া আমরা, তারেক সাহেব ব্যর্থ হইতে পারবে না, আমরা ব্যর্থ হইতে দিব না, এটাই তাদের উক্তি। আপনারা যদি দেখে থাকেন যে তারা আপনাকে হ্যারাস করার চেষ্টা করছে, ইটস রং মাই ডিয়ার, ইটস ভেরি রং। তারা চায় তারেক রহমান সাহেব, আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি এটা, তারা চায় তারেক রহমান সাহেব সুস্থভাবে 5টা বছর দেশটা চালাক, দেশটাকে একটা সঠিক পথে নিয়ে যাক। সেই সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ওই রেফারি যেরকম বাইরে লাইনে দাঁড়া থাকে যে বল বাইরে গেলে আউট হয়ে গেছে বলে, না হলে তো ভাই আপনার লাইন্সম্যান, আপনার তো যে কোনো ফুটবল খেলোয়াড়ের কাছে রেফারি আর লাইন্সম্যান এই দুজন কিন্তু খুব একটা মানে গ্রহণযোগ্য ব্যক্তি না, কারণ তারা বারবার খালি তাদের পক্ষে বিপক্ষে রায় দেয়। সুতরাং আপনার লাইন যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনার ওই হাসিনার মতো অবস্থা হয়ে যাবে। আমরা দেখেন হাসিনা যদি খালি আইন কানুন যদি এমন করতো যে সে শুধু তার জন্য না জনগণের জন্য যদি আইন করতো, সেটা কিন্তু তাকেও রক্ষা করতো। আজকে তার দলটা দেখেন কি অবস্থা, এই দলের প্রতিবাদ করার কেউ নাই। একটা দল 1.5 বছর হলো সিম্পলি হাওয়া, মানুষ কিন্তু হাওয়া হয়নি, আওয়ামী লীগের সমর্থক আছে অনেক, বাট তাদেরকে আপনি একান্তে জিজ্ঞেস করে দেখেন, তারা নিজেরাই বিরক্ত তাদের নেতৃত্বের প্রতি। এবং ভাই, নেতারা যদি তাদের সমর্থকদের সমর্থন হারায় তাহলে তাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। আওয়ামী লীগ তো তাও ইন্ডিয়া পালায় গেছে, বাকিরা কিন্তু কেউ কোথায় পালাতে পারবে না। আর এবার কিন্তু মানুষ আরো জানে যে কোন দিক দিয়ে পালায়, সেই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকবে। বিএনপির জন্য কাজটা অনেক সহজ হবে যদি তারা একত্রে, আমি আপনাকে আরো কথা বলি, আপনারা তরুণ সমাজের দিকে নজর দেন ভাই। 6.5 কোটি বেকার, আপনারা তাদেরকে শিক্ষিত করে তোলেন, তাদেরকে যোগ্য করে তোলেন। আপনাদের ওই পুঁজি কোথাও খুঁজতে হবে না, দেশেই আসবে পুঁজি, দেশেই আসবে। আপনারা কোনো পদক্ষেপ নেন না এই গত 1 বছরে এই জনগোষ্ঠীটাকে তৈরি করার জন্য। দে আর নট রেডি। আমি আপনাকে বলতেছি, আই এম ওয়ার্কিং উইথ দেম, দে আর ইন টেরিবল কন্ডিশন। এবং এই জনগোষ্ঠীকে যদি আপনি জ্ঞান না দেন, তাদেরকে যদি স্কিল না দেন, সেই স্কিল কি, যে স্কিলটা দিয়ে ভবিষ্যৎ চলবে, সেই আপনার শিক্ষার মান দেখেন। আমি আপনাকে বলি, আমাদের প্রাইমারি শিক্ষা, একটা মিনিট বলি, প্রাইমারি শিক্ষা বিভাগে শিক্ষা ডিপার্টমেন্টে এবারে বরাদ্দ হলো 45,000 কোটি টাকা। বাংলাদেশের প্রাইমারি শিক্ষার মান আপনি জানেন? আমরা কোনো মানেই পড়ি না। আমাদের প্রাইমারি শিক্ষা যদি শক্ত না হয়, 1,45,000, জিয়া ভাই 1,45,000, না 45,000 কোটি টাকা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আপনি দেখেন, আপনি যখন প্রাইমারি রিক্রুটমেন্টে যদি আপনি মেরিটোরিয়াস টিচার না দেন, তাহলে কিন্তু আপনি মেরিটোরিয়াস আপনি শিক্ষার্থী গড়ে তুলতে পারবেন না। একটা গাছের গোড়া যদি শক্ত না হয়, সেই গাছ কখনো সবল হয়ে দাঁড়াতে পারবে না। গাছের গোড়া হলো প্রাইমারি এডুকেশন। অনেক ধন্যবাদ। হায়ার এডুকেশন ইজ নট গাছের গোড়া। সো এই জায়গায় আপনাদের ভাই নজর দিতে হবে। এই হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে নকল বন্ধ করে কোনো লাভ হবে না। আপনি শিখাইতে হবে রাইট, অনলি দেন। এখন তো নকল হয় না, সুদারুন হেলিকপ্টারও ঘোরার দরকার নেই। আমরা লাস্ট হেলিকপ্টারে ঘুরতে হেলিকপ্টারে চড়তে দেখেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে 28 বার হেলিকপ্টারে, মানে রেকর্ড পরিমাণ মনে হয় এটা। তো যাই হোক, এই হলো ব্যাপার। আপনারা আর যাই করেন প্লিজ আপনাদের বন্ধুদেরকে আপনারা শত্রু ভাইবেন না, দয়া করে। আপনারা বন্ধুদের কাছে বন্ধুর মতো যান, ইউ উইল গেট সাপোর্ট, আই এম টেলিং ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শেষ করব, বিপি ইব্রাহিম, আপনার কাছে শেষ একটি বিষয় দিয়ে শেষ করব। আদ্দিন হসপিটাল নিয়ে যে কথা বলা হচ্ছে পাল্টাপাল্টি, মন্ত্রী সেদিন বললেন যে ওনাকে কোটি কোটি টাকা সেধেছে, কিন্তু আদ্দিন হাসপাতালের, যদি আমাদের আজকের বিষয়টা আপনি ইচ্ছে করলে উত্তর দিতে পারেন, আমরা শেষ করবো আপনার শেষ বক্তব্য এটা। কিন্তু আদ্দিন হসপিটালের কর্তৃপক্ষ আজকে বললো যে ওনারা কোনো টাকা অফার করেনি। আসলে হয়েছেটা কি, মানে এখানের ঘটনাটা কি, আপনি যদি একটু যদি জানা থাকে তাহলে বলবেন আমাদেরকে। ধন্যবাদ। আমার পূর্ববর্তী সম্মানিত আলোচকের কথার প্রেক্ষিতে আমাকে 2-1টি কথা আগে বলে নিতে হচ্ছে। জি প্লিজ। উনি জামাত ইসলামের পক্ষে অনেক সাফাই গেলেন, ভালো কথা, ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে
যে এই জামাত ইসলাম 47 সালে দেশ বিভক্তির ওনারা কিন্তু ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন না। তখন আবুল আলাল মওদুদি তার অনেকগুলা বক্তব্য আমরা শুনেছি। তিনি বলেছিলেন যে যদি পাকিস্তান স্বাধীন হয় তাহলে ওটা হবে জাহান্নামের একটি রাষ্ট্র। কিন্তু পরবর্তী এবং উনি অনেকগুলো বইও লিখেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে উনি কিন্তু ভারতে আর থাকেন নাই, উনি কিন্তু পাকিস্তানে গিয়েই তারপরে তার জায়গা করে নিয়েছিলেন। এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়, স্বাধীনতার যুদ্ধ হয় 71 সালে, তখনও কিন্তু ওনারা ঠিক সেম কাজটি করেছেন। ওনারা সেই পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিলেন, ওনারা এই দেশের স্বাধীনতা চান নাই। কিন্তু এখন কিন্তু ওনারা এই দেশে রাজনীতি করতে করতে এখন তারা ক্ষমতায় যেতে চায়। আজ পর্যন্ত জাতির কাছে যে ক্ষমা চাওয়া বা তাদের যে ভুল সেটা কিন্তু বলে নাই। আমরা আজকে যে রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে যে মানে বিরোধ, যেটা কেন উনি যেভাবে বলতে চাইলেন আমরা বোধহয় তাদেরকে দূরে সরিয়েছি, নো, তারাই সর্বপ্রথম 5 তারিখের পরে একা একা গোপনে ক্ষমতায় যাওয়ার একটা চিন্তা চেতনা করে বিভিন্ন সেক্টরকে তারা দখলে নিয়েছিল এবং তারাই সর্বপ্রথম স্লোগান দেয় দেওয়ালে লিখে নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। আমরা যেটা মনে করি যে শুধুমাত্র কথার বলার জন্য যদি কথা বলি তাহলে একরকম। আজকে দেখেন এনসিপি, এই এনসিপি কি একটা অবস্থা, তারাই যেমন দেশের সবকিছু হর্তাকর্তা, এমন অবস্থা সৃষ্টি হয়েছিল সমন্বয়ক নাম দিয়ে। সমন্বয়ক একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছিল। বিভিন্ন অফিস আদালতে সমন্বয়করা যে বসে থাকতেন, বিভিন্ন অফিস আদালতের পোস্টিং বাণিজ্য, তারপরে আপনার ট্রান্সফার, তারপরে বিভিন্ন বিয়ে তাদের যে উৎকুচ গ্রহণ করা, এমনকি সার্জিস আলম তার শ্বশুরকে পর্যন্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই যে অবস্থাগুলা জামাত এবং এনসিপি করছে, আজকে ওনারা আমাদেরকে ভয় দেখায় যে আওয়ামী লীগের জায়গা হয়েছে কি বলে ইন্ডিয়াতে, আমাদের কোথায় জায়গা হবে, ওনারা এটা খুঁজেই পায় না। আচ্ছা ভাই, আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ যদি কখনো ফিরে, আপনাদের জায়গাটা কোথায় হবে? আপনারা তো দালালি করে আওয়ামী লীগকে 5 তারিখের পরে ক্ষমা করে দিয়েছেন বলেছেন। আপনারা তো দালালি করে ভারতের সাথে সম্পর্ক ভালো করবেন বলেছেন, কিন্তু তারপরেও কি আপনারা মুক্তি পাবেন? এই জামাত ইসলাম একটা বিষধর সাপের মতো, বিএনপি লালন পালন করেছে বিষধর সাপ। এই জামাত ইসলামের হলো মুনাফেক, এদের প্রতিটি কার্যক্রম যদি বিশ্লেষণ করেন তাহলে এগুলো বেরিয়ে আসবে। আমি সেদিকে আর যাচ্ছি না। আপা যে প্রশ্নটা করেছেন, আদ্দিন হসপিটাল, এখন জামাত ইসলাম আপনারা মুনাফিক, আপনারা জুলাই সনদের কথা বলে নির্বাচন করেছেন, তারপরে নির্বাচন করে আপনারা, এটা তো সংসদে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এরা মিথ্যা কথা বলে। জুলাই সনদের মধ্যে আপনার আমাদের কিন্তু আপত্তিও আছে, নোট অফ ডিসেন্ট, যেটা নোট অফ ডিসেন্ট সব মিলিয়ে এগুলোর মধ্যে তো জনগণের সমর্থন, বিএনপির নোট অফ ডিসেন্টের মধ্যে তো জনগণের সমর্থন রয়েছে। এদের এই ভোটটা যেভাবে তারা তড়িঘড়ি করে করেছে, এমনকি জাতীয় নির্বাচনের আগে করলে এই নির্বাচনের জন্য 3000 কোটি টাকা খরচ হয়। জামাতের আমির তিনি বলেছিলেন যে 3000 কোটি টাকা আমরা দেব। এই টাকার উৎস কোথায়? তাকে দুদক কেন ধরে না? তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল ওই সময়। এই টাকার উৎস কোথায়? আজকে জামাত ইসলাম কিন্তু ইসলামের মধ্যে নাই। মৌলানা গোলাম আজম সাহেব মৌলানা ছিলেন, মতিউর রহমান নিজামী সাহেব মৌলানা ছিলেন, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মৌলানা ছিলেন। এখন কিন্তু জামাত ইসলামের আমির হয়েছে একজন ডাক্তার, একজন কি বলে এই সেক্রেটারি হয়েছে কি কেজি স্কুলের নাকি প্রফেসর। সবকিছু মিলিয়ে জামাত ইসলাম কি সেই জামাত ইসলামের কাছে আছে? তারা এখন বিভিন্নভাবে দালালি করে তারা তাদের অবস্থান টিকিয়ে রাখতে চায়। আমরা স্বাধীনতার পর দেখেছি একটি সিরাজ শিকদার সহ জাসদের যে আসম আব্দুর রব, এদের নেতৃত্বে সিরাজুল আলম খান সহ এদের নেতৃত্বে জাসদ সৃষ্টি হয়েছিল। সেই জাসদ কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের শক্তিশালী অবস্থানকে অনেকটা ধরাশায়ী করে দিয়েছিল। তখন জাসদের লোকজনকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে, কিন্তু জমা দেওয়ার আসার পথে তাদেরকে গুম করে নেওয়া হয়েছে। যেটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের মাননীয় স্পিকার মেজর হাফিজ সাহেবের বাবা জনাব আজহার আলী সাহেব,
তাকে কিন্তু গুম করার পরে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তো আমরা যেটা মনে করি যে বিএনপি এই সকল কর্মকাণ্ডে পা দিবে না, এবং আপনাদের যত উস্কানি থাকুক, বিএনপি তারা সার্বিকভাবে দেশের কল্যাণে, দেশের জন্য যেটা জিয়াউর রহমান সাহেব করেছেন, যেটা বেগম খালেদা জিয়া করেছেন। আপনি যে কথাটা বলেছেন যে নতজানু রাষ্ট্রের কথা, আমি কিন্তু বলেছি নতজানু রাষ্ট্র, কিন্তু বিএনপি কখনো নতজানু অবস্থায় রাষ্ট্র পরিচালনা করে নাই এবং ভবিষ্যতেও করবে না ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন, মাত্র 100 দিনের একটা টার্ম ওভার হয়েছে, একটু অপেক্ষা করেন। এই বাজেট আজকে আমাদেরকে কি শিক্ষা দেয়? এই বাজেট থেকে দেখেন, এই বাজেট সম্পর্কে তাদের কোনো বক্তব্যই তারা দিতে পারে না, খালি একটা কমন কথা যে বাজেট এটা গরিব মাজার বাজেট। এই বাজেট থেকে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে। এই জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেবের সরকার কি চায়, তারা বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, আর আপনি আদিনের যে প্রশ্নটা করেছেন, এ ব্যাপারে আমার মানে আলোচনাটা হচ্ছে এরকম যে সেখানে 6 জন শিশু মারা গেলেন। 8 দিন, দিন মানে মানুষ যখন মারা যাবে, আমরা যতটুকু মৌলানা সাহেবদের কাছে শুনেছি, এই কবরে তাকে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। 8 দিন, এই দিনটা কি? তারা সব সময় ইসলামকে ব্যবহার করে, জামাত ইসলাম একটা দলের সাথে ইসলাম, এই ইসলাম তো কারোর বাপদাদার বা কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়, এটা হলো মুসলমানের। প্রত্যেকটা মুসলমান ইসলামী আদর্শ অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। তারা এটাকে তাদের গায়ে ট্যাগ লাগিয়েছে ইসলাম, যেমন তারাই ইসলাম। আজকে দেখেন এই 5 তারিখের পরে মাত্র 2 বছরে যতগুলো দর্শন এবং প্রক্রিয়া হয়েছে, এখানে দেখা গেছে বিভিন্ন জেলার আমির, বিভিন্ন উপজেলার আমির এবং জামাত ইসলামের লোকজনই বেশি। একটি প্রশ্নের জবাবে গোলাম পারওয়ার সাহেব, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি বলেছিলেন যে দর্শনের চেয়ে পরকীয়া ভালো। এই যে বক্তব্যগুলা ইসলামিক দল থেকে যেগুলো আসে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি এই জামাত ইসলামকে এই দেশের রাজনীতিতে আরো মানে জনগণের উপযোগী রাজনীতি তাদের করা উচিত। তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন জামাতের লোক, ছাত্র শিবিরের লোক, বা ওই যে যুব শিবির না কি বলে, তাদের লোক ছাড়া কোনো চাকরি হয় না। জামাত ইসলাম শুধু তাদের জন্যই, তাদের প্রতিষ্ঠানগুলো দেশের জন্য নয়। জামাত কোন একটা দলের দেখেন আপনি, দলের নামে ব্যাংক আছে, কোন একটা দলের নামে হসপিটাল আছে, কোন নেতাদের থাকতে পারে, কিন্তু দলের নামে কোথায় আছে? তাদের সম্পদ সব দলীয় সম্পদ, তাদের সম্পদ তাদের নেতা কর্মীদের সম্পদ, তাদের সম্পদ এই দেশের কোনো কাজে আসবে না। তারা এই দেশের জামাত ইসলামের বাইরে কোনো মানুষকে ভিক্ষা পর্যন্ত দেয় না। আজকে তাদের কথা শুনে তারা আমাদেরকে সবক দিতে চায়, এটা অত্যন্ত দুঃখজনক। 71 সালের পরে, স্বাধীনতার পরে জাসদ যেইভাবে তৈরি হয়েছিল এবং যেইভাবে তারা নিঃশেষ হয়েছে, এই এনসিপি দেখবেন এক সময় আস্তে আস্তে তারাও নিঃশেষ হয়ে যাবে। এনসিপি নামে কোন রাজনৈতিক সংগঠন এই দেশে থাকবে না ইনশাল্লাহ। তাই আমরা মনে করি যে আমাদের দূরত্ব কমিয়ে নিয়ে, পারস্পরিক সম্প্রীতি বাড়িয়ে, সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিয়ে তারপরে আমাদের এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, যেটা গঠনমূলক বিরোধিতা, সেটাই করা উচিত। আমি প্রত্যাশা করি যে এরকমটি হওয়া উচিত, তা না হলে কারুর ভাগ্যেই ভালো কিছু থাকবে না। আপনারা যে ধমক দেখান, কোথায় আমাদের জায়গা হবে? একবার চিন্তা করে দেখেন আপনাদের জায়গা কোথায় হবে। আপনারা বলেছেন যে আমরা বালির ট্রাক সরাইতে পারি নাই, একটা ট্রাকের ওজন 5 টন, বালি দিয়ে বললে হয় 20 টন। আপনারা কিন্তু 100 গ্রামের একটা তালা এই 17 বছরে খুলতে পারেন নাই। আর আমাদের বিএনপি অফিসে অনেকবার তালা দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেটা ভেঙে অফিসে প্রবেশ করেছি। বিএনপি অফিসে অনেকবার আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, সেখান থেকে মিথ্যা অপবাদ দিয়ে যে বোম পাওয়া গেছে এই সেই, রিজভিকে কয়েকবার সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা অফিস ছাড়ি নাই, আমরা আমাদের মাঠ ছাড়ি নাই। আপনাদেরকে কিন্তু অনেক সময় পাওয়া যায় নাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, ফরিদ পাঠান শেষ করবেন 1 মিনিট প্লিজ। অনেক ধন্যবাদ আপা। আমি আবারও বলছি যে আমি কোনো রাজনৈতিক দলের কোনো পক্ষপাতিত্ব নই, এবং আমি চাইছি দেশটা শান্তি আসুক, সমৃদ্ধ হোক। এইটাই যে দেশের জনগণ যখন ভালো থাকবে, আমরা এইটাই দোয়া করি এবং এইটাই আমরা প্রত্যাশা সরকারের থেকে। কেন বলছি আমরা কাদা ছুঁড়াছুড়ি করবেন না? এতে সময় নষ্ট হয় এবং অতীত নিয়ে ঝগড়া হয়, ভবিষ্যতে কোনো প্ল্যান হয় না।
ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করতে পারি না, আমরা গতটা নিয়েই ব্যস্ত থাকি। এবং এর জন্য সংসদে যাওয়া নয়, সংসদে যাওয়া একটা আইন তৈরি করা, ডেভেলপ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেখেন, যখন সরকার কোনো বিপদে পড়ে, সরকার যখন দুর্বল হয়, তখনই বিভিন্ন দেশ, যেমন যেটা ঘটেছে 2014 সালের নির্বাচনের পর আপনার বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছুই ছিল না, একটা ফ্যাসিস্ট সরকার দ্বারা পরিচালিত হচ্ছিল। সেই সুযোগেই রোহিঙ্গারা আমাদের দেশে পুশিন হয়েছে, মায়ানমার সেই সুযোগ পেয়েছে। আবার একইভাবে এখন যদি আবার সেই সরকারের দুর্বলতা যদি দেখতে পায় ভারত, তাহলে ভারত অবশ্যই পুশিন করবে এবং সেই পুশিনের সংখ্যা দিনে দিনে বাড়বে। আমি আবারও বলছি যে দেখেন, পশ্চিমবঙ্গে কিন্তু ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল আসছে। সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সেই 1947-এর সেই দাঙ্গা হাঙ্গামার প্রস্তুতি চলছে। খুবই শীঘ্রই আমরা দেখতে পাবো এই ধরনের একটা ব্যবস্থা হচ্ছে। যেই জনগণের যে সকল আপনার সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তো আমার মনে হয় যে সরকার যত শক্ত হবে, তার রেসপন্সিবিলিটি যত বাড়বে, এবং যারা সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন তারা রেসপন্সিবল ওয়েতে কাজ করতে হবে, রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে হবে। একটা দায়িত্ব জ্ঞানহীন নিয়ে কথা বললে আপনার সেই কথা দিয়ে আমরা দিনের পর দিন কথা বলবো, সময় নষ্ট করব। সংসদের একটা মিনিটে প্রতিটা টাকা খরচ হয় জনগণের অর্থের উপর, এটা চিন্তা করতে হবে। এই কে বোরখা পড়লো, কে আপনার পড়লো না, এটা প্রোডাক্টিভ নয়। প্রোডাক্টিভ হলো আপনার আমার বিদ্যুৎ নেই, বিদ্যুতে কি করবেন, স্বাস্থ্য খাতের কি বা ভালো ব্যবস্থা করতে পারবেন, এইটা কথা বলেন। বাজেট নিয়ে কথা বলেন, কিভাবে এফিসিয়েন্সি বাড়াতে পারেন। আমাদের ইন্ডাস্ট্রি ক্লোজ হচ্ছে, ইন্ডাস্ট্রি কিভাবে আপনার কাজকর্ম ক্ষমতা কিভাবে বাড়বে। বর্তমান জেনজি এটা চাচ্ছে। জেনজি কোনো পার্টি না, জেনজি একটা জেনারেশন। সেই জেনারেশনের যে ইয়াং জেনারেশন, সেই জেনারেশন কি চায় তাদের কথা শুনেন। আমি 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 আপনার সেই রাজনৈতিক কোনো পার্টিকে, আমি জামাতের কথা বলছি না, আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমি হ্যাঁ, বিএনপির বুঝতে পেরেছি। আপনি শুরু থেকেই বলেছেন। অনেক ধন্যবাদ। ইন জেনারেল। আমি জি, অসংখ্য ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল জি হাসান, শেষ করবেন প্লিজ। হ্যাঁ, আমি আজকে যে আপনার যে বিষয় ছিল সেটা হলো সীমান্তে পুশিন, উপদেষ্টা জাহিদ সাহেবকে ফেরত পাঠানো এবং বেনজির গ্রেপ্তার। আমার মনে হয় এই দুইটা ইস্যুতে আমরা অনেক কথা বলে ফেলেছি। বেনজির সাহেবের গ্রেপ্তারের ব্যাপারে আমরা খুব একটা আলোচনা করি নাই। প্রথম কথা হচ্ছে যে গুড সাইন ইজ দ্যাট এটা তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি এই যে লাখ লাখ 17 বছর ধরে বা 15 বছর ধরে যে বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মী এবং অন্যান্য সকল তার যারা তাদের আওয়ামী লীগের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তাদেরকে যেভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বিএনপিরই তো মনে হয় আমাদের মোর দেন 2000 মানুষকে তারা গুম করে ফেলেছে, তাদের কোনো খোঁজ খবর নাই। তার মধ্যে টপ লিডার হলো আপনার ইলিয়াস আলী, তারপর সুমন, তারপর হচ্ছে আমাদের চৌধুরী আলম, এনাদের তো। এবং আমার কাছে খুব কষ্ট লাগে যে যখন আমি জানি না এটা বিএনপির আইসিটি বিভাগ এটার প্রতি কতটা গুরুত্ব দিচ্ছে যে এই সমস্ত গুমের আসলে কোনো বিচার হবে কি হবে না। কারণ এখন পর্যন্ত আমরা বিএনপির নীতি নির্ধারকদের মুখে কখনোই শুনি নাই যে আমরা এর বিচার করে ছাড়বো। এবং খালি তাই না, একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, তখন উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে উনি তাদের সঙ্গে দেখা করেছিলেন, এবং প্রত্যেকটা গুমের যারা শিকার তাদের মা ভাই বোন প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে শুধু একটা জিনিস বলছে, আমরা কিছুই চাই না, শুধু আমাদের সন্তানদের বিচার চাই, আমরা শুধু জানতে চাই যে তারা কোথায় আছে। এই অনুনয় বিনয়ের কাছে কিভাবে গুম কমিশনের যে অধ্যাদেশটা বাতিল হলো, এটাই আমাদের কাছে খুবই কষ্টকর লাগে আর কি। যে এর মানে হলো যে আমরা কি তাহলে আগামীতে আবার এই গুমের কালচারটা দেখতে চাচ্ছি, নাকি আবার অন্য কিছু হতে যাচ্ছে? তবে আমার মনে হয় না, কারণ বিএনপির ইতিহাস কিন্তু কখনো কোনো গুমের ছিল না। তারা অত্যাচারের মধ্যে কখনোই তাদের দুটা শাসনকালে তারা কখনোই তাদের রাজনৈতিক প্রতিপক্ষের উপর অত্যাচার করে না, এটাই তাদের ছিল একটা বিশেষত্ব। এবং আমি সবসময় একটা কথা বলি, বিএনপি যতই ভুল করুক তারা আওয়ামী লীগ হতে পারবে না। বিকজ আওয়ামী লীগ একটা অন্য ধরনের একটা হলো আপনার কি বলবো আপনার এটা একটা সন্ত্রাসী সংগঠন,
সুতরাং তাদের সাথে আর কারোই কোনো তুলনা হয় না। তো আমি বলবো যে বেনজির সাহেব আসলে তাকে প্রপারলি ইন্ট্রোগেট করে যে সমস্ত হত্যাকাণ্ডগুলির মধ্যে সে জড়িত ছিল সেগুলি আমাদের জানা খুবই জরুরি। এবং বেনজির যখন ডিজি র্যাব ছিল তখনই কিন্তু ইলিয়াস আলী সাহেব মানে গুম হয়, এবং ইলিয়াস আলী এই বেনজিরের আন্ডারেই কিন্তু ইলিয়াসকে যে ইলিয়াসের অপারেশনে যারা ছিল তারা কিন্তু বেনজিরের আন্ডারে এই কাজটা করেছে। সুতরাং বেনজিরের কাছ থেকে এই তথ্যটা পাওয়া খুব জরুরি এবং আমার মনে হয় এতেই এটা জট খুলবে। আমাদের কিছুটা আশার তো আলো আমরা দেখতেই পাই, কারণ আমি আপনাদেরকে আরো একটা কথা বলি যে বাংলাদেশের যে সমস্ত অবক্ষয়, সর্বক্ষেত্রে যে অবক্ষয়ের শুরু, এটা কিন্তু ১/১১ থেকে শুরু হয়েছে, আগে থেকে তো ছিলই, তারপর এটার একটা মহাপ্রকোপ আকার ধারণ করে কিন্তু ১/১১-তে। এই ১/১১-র পরেই কিন্তু এই আওয়ামী লীগকে একটা নতুন অস্ত্র আওয়ামী লীগ খুঁজে পায়, যে সেই অস্ত্র দিয়ে তারা বিরোধী দলকে দমন করতে পারে ইচ্ছা মতো। সেই অস্ত্র কি? সেই অস্ত্র ছিল র্যাব এবং তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলি। এবং সেটারই কারণে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির, আমি আমার কথাই বলি, আমার বাসায় আমার কাছে আমার এরকম বিএনপির কয়েকজন অনেক গভীর রাতে এসে তারা বলছে আমরা বাসায় থাকতে পারতেছি না, আমাদেরকে জায়গা দিতে হবে। থাকতে দিতে হয়েছে, কোনো উপায় নেই। তো এই ছিল আসলে। এখন আপনারা অনেকেই বলেন আমরা আসলে বিএনপির ভুল করলে ওটা আমাদের খুব কষ্ট লাগে, বিএনপি ভুল করলে এটা খুব কষ্ট লাগে। এটাও ঠিক যে বিএনপির কিন্তু কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। জামাত ভুল করলে কষ্ট লাগে না। জামাত তো ভাই, জামাত তো আপনি একটা জিনিস বুঝেন না, জামাত সরকারে নাই, সুতরাং সে বিরোধী দলের যে ভুল, এই ভুল আমাদের জীবনে প্রভাব রাখে না। আমাদের জীবনে প্রভাব রাখে যখন বিএনপি ভুল করে। আপনি একটা জিনিস বুঝেন না, এই জিনিসটা আপনাকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট যে গভর্নমেন্টে থাকবে, জামাত যদি গভর্নমেন্টে থাকবে তাহলে তারও পাত্তন খুলে দিতাম আমরা। তো যে সরকারে থাকে তার প্রত্যেকটা পলিসি আমাদেরকে এফেক্ট করে, তার প্রত্যেকটা পলিসি আমাদেরকে এফেক্ট করে। জামাতের পলিসি আমাদেরকে এফেক্ট করে না। জামাতের নির্বুদ্ধিতা এবং জামাতের যদি অকর্মণ্য থাকে সেটা আমাদেরকে এফেক্ট করবে। আমরা এই যে পররাষ্ট্র নীতির ব্যাপারে এই যে রাষ্ট্রদূতের আশা এবং আগমন এবং কথাবার্তা শুধুমাত্র এক বিবৃতি দিয়ে এই দায়িত্ব শেষ করা যায় না। তারা তো শুধু বিবৃতি দিয়ে বেঁচে গেল। আমার পয়েন্ট হচ্ছে যে সরকারি দল কি করলো, তাদের নেতাকর্মীরা কি করলো, তারা কি মেনে নিল? এটা কি বোঝাচ্ছে তারা? এটা তো আমাদেরকে আরো বেশি কষ্ট দেয়। বিরোধী দল তো এনার কি করবে? বিরোধী দল একটা করবে, আপনি সরকার দল বলবে যে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। কিন্তু সরকার তো তার দায়িত্ব পালন করলে তো বিরোধী দল এই সুযোগটাই পাবে না আন্দোলন করার। ভাই আপনার কাজ হলো টেক অ্যাওয়ে দ্য অপরচুনিটি ফ্রম অপোজিশন। তাদের কাছ থেকে আপনি ছিনে নেন যে তারা যেন আন্দোলন না করে, তাদের প্রয়োজনটা চাওয়ার আগে দিয়ে দেন। এটা দুর্বলতা না, এটা আপনার প্রজ্ঞা, ইট ইজ ইউর ভিশন। কেউ যদি বলে এটা দুর্বলতা, নো, ইট ইজ নট দুর্বলতা, ইট ইজ ইউর ইন্টেলিজেন্স, ইট ইজ ইউর উইজডম। আপনি উইজডম কাজে লাগান। যে ভাই আমি শুধু এইটুকু বলবো যে সরকারি দলে কোনো পলিসি ইমপ্লিমেন্ট হয়, সরকারি দলের পলিসি ইমপ্লিমেন্ট হয়, বিরোধী দলের পলিসি ইমপ্লিমেন্ট হয় না। সমালোচনা করলেও কোনো লাভ নাই, বিকজ তারা বলতেছে যে সরকারি দলকে যদি ডিস্টার্ব করে অকারণে, না ডিস্টার্ব না, এটা কারেকশন। ভাই আমি যদি সরকারি দলের পলিসিতে আমি ইন্ডিভিজুয়াল যদি ডিস্টার্ব হয়ে থাকি, আমি যদি ডিস্টার্ব হই, এটাও তো খুঁজে বের করতে হবে যে কোনটা নিয়ে রাস্তায় নামলে সরকারকে দিয়ে আমরা করাইতে পারবো, সেই ভালো কাজটা আমরা করাইতে পারবো। হাজারো ইস্যু আছে, মানুষ রাস্তায় নামতে পারে। শোনেন, হাজারো ইস্যু আছে, বাট এখন সময় না নামার, এখন রাষ্ট্র গোছানোর সময়। আপনারাও বলতেছে কিন্তু সরকারের তো গঠনমূলক সমালোচনা করতে হবে, গঠনমূলক আন্দোলন করতে হবে। গঠনমূলক সমালোচনা, এটা একটু ব্যাখ্যা, এটা একটু আমাদেরকে বুঝান, এটা একটু বুঝান। আমি বুঝি না আসলে গঠনমূলক সমালোচনাটা কি, এটা বুঝান, এটা আমাকে বুঝান একটু। না, এটা আমাকে বুঝান। আপনি যে গঠনমূলক যে বলেন, গঠনমূলক সমালোচনাটা কি এটা ভাই বুঝান। আমি কি আর গঠনমূলক বলবো? আমি তাকে অ্যাডভাইস দিতে পারি, আমি বলতে পারি ভাই আপনারা এটা ভুল করছেন, আপনারা এটা এই কাজটা করেন, এটা কি গঠন, এটা কি ভাবে গঠনমূলকটা কি, এটা নিয়ে আরেকদিন আলোচনা করব, ঠিক আছে? মানে গঠনমূলক সমালোচনার ব্যাপারটা আর বুঝায়েন না। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গঠনমূলক সমালোচনা। এটাই যদি গঠনমূলক সমালোচনা না হয়, যে আপনাকে বলছি যে আপনি বিরোধী দলকে সুযোগ দিয়েন না আন্দোলন করার, এর থেকে গঠনমূলক আর কি চান আপনি? এখন মানে বিরোধী দল কোন ইস্যু না, সাধারণ নাগরিক, আমার হাতে কোনো ক্ষমতা নেই।
হেজাব ইস্যু নিয়ে রাস্তায় নামার কি আছে? রাস্তায় নামবে কেন তারা? আপনি হেজাব ইস্যু, এখন আপনার প্রশ্নটা হলো, আমি যদি প্রশ্ন করি, মনিরুল হক সাহেবের মতো একটা সিনিয়র নেতা উনি কেন এই একটা মানুষকে ব্যক্তিগত আক্রমণ করবে বলেন? বলতে যাবো কেন? এখানে আপনি তো কেন ব্যবস্থা নিয়েছে। না নিক, তারপরে উনি কি পার্সোনালি বলেছে ওনাদেরকে সংসদে দাঁড়িয়ে উনি এতগুলি মহিলাকে অপমান করলো, উনি কি বলেছে যে আমি সরি, আমি আপনাদেরকে পার্সোনালি অ্যাটাক করি নাই? আমরা কি তাহলে কি মানে আমরা কি ওখানে এটা কি উনি বলেছেন? এটা কি মনির ইসলাম ভাই বলেছেন? সমস্যাটা হলো আপনার সরকারি দল যদি খোঁচায়, আপনি তো খোঁচাচ্ছেন একটা জিনিস শরীর দেখাবো একটা জিনিস ঢেকে আছে, আপনি ওটাকে খোঁচাচ্ছেন। আপনি যদি খোঁচান তাহলে তো আপনি বিতর্ক আনেন। ইউ আর ইনভাইটিং দ্য ট্রাবল, ডোন্ট ইনভাইট ট্রাবল। তাহলেই তো হয়, আর তো কিছু না। আমরা বলছি ওনাদেরকে ভাই ট্রাবল ইনভাইট করেন না, এটাই তো বলছি, এটাই তো গঠনমূলক সমস্যা। আর কি মনিরুল সাহেবকে উনি কি আমার থেকে বয়স কম? উনি তো আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। উনি কি বোঝেন না উনি কোন জিনিসটা খোঁচানো? উনি কি উনি বুঝেন না? অবশ্যই বোঝেন, উনি বুঝেই করছেন এটা। উনি কি না বুঝে করছেন আপনি মনে করেন? আমি তো মনে করি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।